আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিশেষ শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশে দর্শনের আজকে প্রথম বিষয়ভিত্তিক ক্লাসে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ শাহাদুরুজ্জামান, লেকচারার ডিপার্টমেন্ট অফ ফিলসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। আজকে মূলত আমাদের যে আলোচ্য বিষয় লেকচার 1-এ, সেখানে ইন্ট্রোডাকশন যে পার্টটুকু আছে সেটা, এর সঙ্গে আমরা লজিক নিয়ে আলোচনা করব। আর এপিস্টেমোলজি অংশটুকু যে আছে এটা আমরা লেকচার 2-এর সঙ্গে অ্যাড করেছি, সেটা লেকচার 2-এ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসের ওভারভিউ আমরা যদি খেয়াল করি তাহলে এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, এখানে দ্য নেচার, স্কোপ, মেথডস, এইমস অফ ফিলসফি আছে, ইজ ফিলসফি ইউজফুল ইন লাইফ, রিলেশন অফ ফিলসফি টু রিলিজিয়ন, সায়েন্স অ্যান্ড কমন সেন্স, তারপরে আমরা লজিক অ্যাজ এ নর্মেটিভ সায়েন্স, দ্য নেচার অফ ডিডাকটিভ অ্যান্ড ইনডাকটিভ আর্গুমেন্টস, আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করব। আলোচনার শুরুতে একটি কথা আপনাদের বলে রাখা প্রয়োজন, আমরা যে ক্লাস নোটটি সরবরাহ করছি সেটা অনেক ডিটেইলড এবং বিস্তারিত আলোচনা করা আছে। আপনাদের সবগুলো বিষয় মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। যে বিষয়গুলো একান্তই মেমোরাইজ করা দরকার, মুখস্থ করা দরকার, সেগুলো আমি আন্ডারলাইন করে দিব। আর বাকি যে বিষয়গুলো আছে আন্ডারলাইন করব না, অথচ লেকচার পিডিএফে আছে, সেগুলো আপনারা জাস্ট রিডিং করে যাবেন। যেহেতু আমাদের এটা লিখিত পরীক্ষা না, এমসিকিউ পরীক্ষা, আমাদের অপশন থাকবে, তাই বিষয়গুলো হচ্ছে রিডিং দিলেও আপনি মোটামুটি সেগুলো সেই ধারণা থেকেই আশা করি উত্তর করতে পারবেন। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমেই যে আলোচনাটুকু আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ফিলসফি, আসলে দর্শন কি। ফিলসফি এবং ফিলসফার শব্দ দুটির বাংলা পরিশব্দ আমরা জানি দর্শন, দার্শনিক। প্রথম গ্রিক দার্শনিক হিসেবে পিথাগোরাস কিন্তু ফিলসফি শব্দের ব্যবহার করেন, মানে ফিলসফি যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে পিথাগোরাস। তিনি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন এবং এই ফিলসফি মূলত একটা গ্রিক শব্দ, যেটা মূলত ফিলোস আর সফিয়া থেকে উদ্ভূত হয়েছে। ফিলস শব্দের অর্থ হচ্ছে লাভিং এবং বাংলা এর মানে দাঁড়ায় অনুরাগ, এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ, যার বাংলা মানে হচ্ছে জ্ঞান। কাজেই যদি ফিলসফির আমরা ধাতুগত বা উৎপত্তিগত অর্থ আর শাব্দিক অর্থ যদি আমরা বের করি, সেটা মূলত হয় যে জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ, এটাই মূলত ফিলসফির বাংলা শাব্দিক অর্থ দাঁড়ায়। এবং এটার আরো বিভিন্ন অর্থ আমরা করতে পারি, যেমন সত্যের প্রতি অনুরাগ, জ্ঞান সন্ধান, সত্য সন্ধান ইত্যাদিও করা যায়। কাজেই ফিলসফার মানে আমরা বলতে পারি যে ব্যক্তিকে, যিনি মূলত জ্ঞানের প্রতি অনুরাগী হয়, অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী, যিনি জ্ঞান সন্ধানী, তাকেই মূলত আমরা ফিলসফার আর কি বলতে পারি। নেক্সট যে বিষয়টা আমরা আলোচনায় আসা দরকার, সেখানে দর্শনের জনক কাকে বলা হচ্ছে। দেখেন, এর আগের যে স্লাইডে আমরা খেয়াল করেছি যে ফিলসফি শব্দটা প্রথম কিন্তু ব্যবহার করেন পিথাগোরাস, কিন্তু তাকে কিন্তু দর্শনের জনক বলা হয় না। দর্শনের জনক বলা হচ্ছে থেলসকে, বাংলায় থেলিস হয়। কারণ কি, থেলিসই প্রথম হচ্ছে 2500 বছর পূর্বে প্রথম তিনি কৌতূহল তার মনে জাগে এবং তিনি জগতের উৎপত্তি নিয়ে প্রশ্ন তোলেন যে আসলে মহাবিশ্ব জগতে, বিশ্বজগতের মূল উপাদানটা আসলে কি, এবং তিনি তার মতো করে অনুসন্ধান করে যে মূল উপাদানের সন্ধান পান, সেটাকে তিনি মনে করেন সেটা হচ্ছে ওয়াটার, পানি। তিনি মনে করেন পানি থেকেই মূলত সবকিছুর সৃষ্টি হয় আর কি। তো এইটুকু আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে এরপরে যে বিষয়গুলো, এখানে যে আলোচনাগুলো দেওয়া আছে যে দর্শনের আসলে কি, দর্শনে কি কি আলোচনা হয়, যে দর্শন মূলত আমাদের বিশ্বজগতের যত মৌলিক প্রশ্নগুলো আছে সেগুলোর মূলত একটা যৌক্তিক সমাধান দেওয়ার প্রচেষ্টা করে। আমাদের এছাড়াও সামগ্রিক মানব জীবনের অভিজ্ঞতা আলোচনা, জড় মন স্রষ্টার সম্পর্কের আলোচনা, জ্ঞান ও অভিজ্ঞতার ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় আলোচনা, এগুলো আপনারা শুধু রিডিং দিয়ে নেবেন। আমাদের নেক্সট যে স্লাইডে আমরা যদি যাই, সেখানে এই বিষয়টুকু, এই স্লাইডে যেটুকু দেওয়া আছে যে প্রামাণ্য সংজ্ঞাগুলো দেওয়া আছে, যে দর্শনকে বিভিন্ন দার্শনিক বৃন্দ নানাভাবে তারা সংজ্ঞায়িত করেছেন। আমরা সংজ্ঞাগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখবো। যেমন এই সংজ্ঞাটা, যেটা আমরা খেয়াল করি যে নিত্যের এবং বস্তু স্বরূপের জ্ঞান লাভ করাই দর্শনের লক্ষ্য, এটা বলেছেন প্লেটোর সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছেন দর্শন আসলে আকস্মিক বা অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য আর স্বাভাবিক। হ্যাঁ, এটা মূলত দার্শনিক যিনি আছেন পেরি, তার সংজ্ঞা। তারপরে আরেকজন বলেছেন দর্শন সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, এটা মূলত দিয়েছেন পলসন। তারপরে আছে দর্শন সাধারণ সত্যের সর্বোচ্চ ধাপের জ্ঞান, হার্বার্ট স্পেন্সারের মতো। ইমানুয়েল কান্ট বলেন দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান এবং তার সমালোচনা। ফিক্তে বলেন দর্শন
হলো জ্ঞান বিজ্ঞান, আর মোস্ট ইম্পর্টেন্টলি দর্শন হলো ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী একটি অনধিকৃত প্রবেশ, অর্থাৎ এটাকে বলছে নো ম্যানস ল্যান্ড। এটাকে মূলত বার্টন রাসেল বলতেছে। এটা গুরুত্বপূর্ণ, তাই এটা আপনারা মনে রাখবেন যে বার্টন রাসেল কিন্তু ফিলসফিকে বলতেছে নো ম্যানস ল্যান্ড। আমরা জানি যে দুইটা দেশের আন্তর্জাতিক যে বাউন্ডারি যদি থাকে, আন্তর্জাতিক সীমানা থাকে, তার মাঝখানে একটা জায়গা থাকে যেটা মূলত নো ম্যানস ল্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। সেই জায়গাটা সীমান্তবর্তী যে দুটি দেশ থাকে তাদের কোনোটিরই নয়, সেটা মূলত একটা নিউট্রাল পয়েন্ট, একটা নিরপেক্ষ জায়গা। তো ফিলসফিকেও মূলত বার্টন রাসেল এমন একটা নিরপেক্ষ জায়গা বলতেছে যা ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী। আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটা আমরা জানি, সকল মানুষ দার্শনিক, জীবন এর প্রয়োজন থেকেই উৎপত্তি হয় দর্শনের। এটা বলেছে মূলত দার্শনিক কানিংহাম, এটা বলেছেন সকল মানুষই দার্শনিক, এটাও আমরা মনে রাখবো। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে আমরা মূলত স্কোপ অফ ফিলসফিতে যাব, যে দর্শনের পরিসর। আসলে দর্শনে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করি, দর্শনে আসলে আলোচ্য বিষয়গুলো কি। দর্শনে আসলে এমন কোনো দিকই নেই যে মানব অভিজ্ঞতার, মানুষের অভিজ্ঞতার আসলে এমন কোনো দিকই নেই যা মূলত দর্শনে আলোচনা হয় না। এরপরেও আমরা দর্শনের যে ক্ষেত্রগুলো আছে, ক্ষেত্রগুলোকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলো আসলে যে 5 প্রকারই হবে এমনটা না, তবে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভাবে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে বিশ্বতত্ত্ব আছে, তত্ত্ববিদ্যা বা অন্টোলজি আছে, মনোদর্শন ফিলসফি অফ মাইন্ড আছে, জ্ঞানবিদ্যা অর্থাৎ এপিস্টেমোলজি আছে, মূল্যবিদ্যা বা অ্যাক্সিওলজি আছে। এই মোটামুটি 5টা ধাপ, এগুলোকে আমরা এখানে মূলত এইগুলোকে আমরা ভাগ করতে পারি, যে দর্শনের আলোচ্য বিষয় মূলত এখানে এগুলোকে আমরা দর্শনের আলোচ্য বিষয় বলছি। তো এই দর্শনের যে আলোচ্য বিষয়গুলো আমরা দেখলাম, সেগুলো নিয়ে আমাদের মোটামুটি একটু জানতে হবে। যে প্রথম যে আলোচ্য বিষয়টা আমরা দেখছি সেটাকে বলতেছে আমরা বিশ্বতত্ত্ব, কসমোলজি। এটাও একটা গ্রিক ওয়ার্ড, কসমোস থেকে উদ্ভূত হয়েছে, এবং কসমোস শব্দটির অর্থ হচ্ছে সুশৃঙ্খল বিশ্বজগৎ বা অর্ডার্ড ইউনিভার্স। এখন দর্শনের এই শাখায় মূলত কি আলোচনা হয়, আমাদের যে জগৎ, বিশ্বজগৎ আছে, সে বিশ্বজগতের নানান দিক মূলত অনুসন্ধান করা হয়। এবং একে আমরা হচ্ছে রূপবিজ্ঞান বা জগৎ দর্শন নামে আখ্যায়িত করতে পারি। হ্যাঁ, এখন বিশ্বজগৎ, দেশকাল, জড়প্রাণ, বিশ্বজগতের আসলে উৎপত্তি কিভাবে হয়েছে, ক্রমবিকাশটা কিভাবে হয়েছে, বিবর্তন কিভাবে হয়েছে, এই সবগুলোই মূলত হচ্ছে এই যে বিশ্বতত্ত্বের মধ্যে আমরা আলোচনা করি। আর হচ্ছে নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে অন্টোলজি। গুরুত্বপূর্ণ দর্শনের ক্ষেত্রে, দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা, এবং একে দর্শনের প্রাণস্পন্দনও বলা হয় অন্টোলজিকে। অন্টোলজিতে মূলত আমরা বিশ্বজগতের প্রকৃত সত্তা সম্পর্কীয় আলোচনাটাই আমরা এই অন্টোলজি দ্বারা বুঝি। যে অন্টোলজিটাও একটা গ্রিক ওয়ার্ড, এটা মূলত হচ্ছে অন্টোস এবং লগোস থেকে এসেছে, যার অন্টোস শব্দের অর্থ হচ্ছে সত্তা, আর লগোস মানে তো আমরা জানি যে বিজ্ঞান। তাহলে অন্টোলজি মূলত দাঁড়ায় যে সত্তা সম্পর্কীয় বিজ্ঞান বা সায়েন্স অফ বিং। হ্যাঁ, একে আমরা অধিবিদ্যাও বলে থাকি, মেটাফিজিক্সও বলে থাকি। হ্যাঁ, এই যে অন্টোলজিকে সত্তা সম্পর্কীয় দর্শন, একে মূলত হচ্ছে অধিবিদ্যাও বলা হয়। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব পরবর্তীতে আমাদের আছে সিলেবাসের মধ্যে, বহুত্ববাদ, দ্বৈতবাদ, একত্ববাদ, জড়বাদ, অধ্যাত্মবাদ, ভাববাদ, এগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করে। তাই মোটামুটি মোটা দাগে বলতে গেলে অন্টোলজিতে মূলত হচ্ছে বিশ্বজগতের আদি সত্তা বা মূল সত্তা নিয়েই এখানকার প্রধান আলোচনা এই অংশের। পরবর্তী অংশে আমরা দেখতে পাই যে এখানে ফিলসফি অফ মাইন্ড, এটাও দর্শনের একটি আলোচ্য বিষয়ের মধ্যে আসে। সেখানে এই ফিলসফি অফ মাইন্ড অর্থাৎ মনোদর্শনে আমরা মূলত মন বা আত্মার স্বরূপ, দেহ মনের ইচ্ছা স্বাধীনতা, আত্মার অমরত্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে মূলত এগুলো নিয়ে আলোচনা হয়। নেক্সট স্লাইডে মূলত এপিস্টেমোলজি, জ্ঞানবিদ্যায় আমরা জানি জ্ঞানবিদ্যার মূল আলোচ্য বিষয় কি কি। জ্ঞানবিদ্যায় জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, বিষয়বস্তু, জ্ঞানের ক্যাটাগরি, সত্যের মানদণ্ড, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এই যে এপিস্টেমোলজিকে, দর্শনের এই যে একটা শাখা, এই শাখাকে আরেকটা মেথোডোলজিও বলা হয়, এটা মনে রাখবেন। নেক্সট যে আমাদের আছে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, সেখানে মূল্যবিদ্যা আছে, অ্যাক্সিওলজি এটা যেটা। আর অবশ্যই আমরা প্রত্যেকটার ইংরেজি যে টার্মগুলো আছে, ইংরেজি টার্ম প্রত্যেকটার মনে রাখার আমরা ট্রাই করব, কারণ আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে সেখানে অপশনগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে বাংলায় নেই, অপশনগুলো দেখা গেছে মাঝে মাঝে ইংরেজিতে আছে। সেই ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের যেন কোনো সমস্যা না হয়, তাই এই যে ফান্ডামেন্টাল যে ইংরেজি টার্মগুলো আছে, মৌলিক যে টার্মগুলো আছে, এই টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো
তো মূল্যবিদ্যা বা একের আরেক নাম হচ্ছে আদর্শবিদ্যা বা মানবিদ্যা বলা হয়। মানবিদ্যায় আমরা কি কি দেখতে পাই? জগতের জীবনে মূল্য অনুধাবন, তারপরে মূল্য আসলে কি বিষয়গত না বস্তুগত, আর মূল্য ও সত্তার সম্পর্ক কি, তারপরে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো কি কি, জগতের সাথে ঈশ্বরের সম্পর্ক কি, ঈশ্বরের ধারণা বলতে আসলে কি বোঝায়, তারপরে সত্য সুন্দর মঙ্গল বলতে মূলত কি বোঝায়, তারপরে নৈতিক মূল্য, ধর্মীয় মূল্য, সৌন্দর্যগত মূল্য, মূলত নানা যে মূল্যগুলো আছে, আদর্শগুলো আছে, মানদণ্ডগুলো আছে, সেগুলো নিয়ে মূলত আমরা এই মূল্যবিদ্যা বা অ্যাক্সিওলজিতে আমরা আলোচনা করব, বা এবং দর্শনে মূলত এই মূল্যবিদ্যায় এই বিষয়গুলোই আলোচিত হয়। আমরা যদি এক্ষেত্রে নেক্সট পরবর্তী আমাদের যে স্লাইডে যাই, সেখানে দর্শনের বিভিন্ন মেথডগুলো আছে। দর্শনের বিভিন্ন যে মেথডগুলো আছে, মেথডগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। মেথডগুলোর মধ্যে আছে নির্বিচারবাদী, বিচারবাদী পদ্ধতি, সংশয়বাদী পদ্ধতি এবং দ্বান্দ্বিক পদ্ধতি আছে। এছাড়াও স্বজ্ঞাবাদটাও মূলত একরকম পদ্ধতি, কিন্তু মেইনলি যে মেথডগুলো আছে সেই প্রধান মেথডগুলো মূলত এগুলোই। আমরা প্রথমে আলোচনা করব যে এটা নির্বিচারবাদকে একটা মূলত ইংরেজিতে বলা হচ্ছে ডগম্যাটিজম বলা হচ্ছে। ডগম্যাটিজমের মূল বক্তব্য কি? ডগম্যাটিজমের আসলে মূল বক্তব্য যে কোনো রকম যাচাই বা অনুসন্ধান না করেই একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। যেমন জ্ঞানের উৎপত্তি, শর্ত, সীমা, বৈধতা সম্পর্কে কোনরূপ প্রশ্ন না তুলেই বরং পূর্ববর্তী কোনো ধারণার বশবর্তী হয়ে নির্বিচারে দার্শনিক সমস্যাগুলি সমাধানের যে প্রয়াস, কোন রকম বিচার না করে, অনুসন্ধান না করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া মূলত। এই দার্শনিক পদ্ধতি হিসেবে এটা অতি প্রাচীন, কেননা আমরা যে প্রাচীন যে গ্রিক দর্শন আছে, প্রাচীন গ্রিক যে দর্শন, এটা মূলত এটাকে আমরা একরকম নির্বিচারবাদী বলতে পারি। এখানে হচ্ছে এই পদ্ধতির মূলে যে হচ্ছে নির্বিচারবাদের আসলে মূল ভিত্তি কি? এই মূল ভিত্তি হিসেবে এখানে অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামি এবং পূর্ব পরিকল্পিত ধারণা, এই তিনটাকে আমরা পাই। এই তিনটি ধারণার বশবর্তী হয়েই মূলত হচ্ছে নির্বিচারবাদী যে দার্শনিকরা আছেন বা নির্বিচারবাদী যারা ছিলেন আর কি, তারা তাদের সিদ্ধান্তগুলো নিত। আর আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আমরা দেখতে পারবো যে নির্বিচারবাদ সম্পর্কে এখানে আরো কিছু আলোচনা আছে, এবং হচ্ছে এমন না যে শুধু হচ্ছে প্রাচীন দর্শনেই আমরা এই নির্বিচারবাদ দেখতে পাই। আমরা আধুনিক দার্শনিকদের মধ্যেও অনেকে আছেন যারা মূলত এই যে নির্বিচারবাদী যে পদ্ধতি এটা তারা প্রয়োগ করে থাকেন। যেমন আমরা বুদ্ধিবাদী, অস্তিত্ববাদী, অভিজ্ঞতাবাদী, মূলত বুদ্ধিবাদ আর যারা অভিজ্ঞতাবাদী যে দার্শনিকরা আছেন, এই বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদী দার্শনিকরাই মূলত দেখা গেছে তাদের যে দার্শনিক যে মেথড, এই দার্শনিক যে পদ্ধতির ক্ষেত্রে অনেকাংশে তারা নির্বিচারবাদের প্রয়োগ করেন। কারণ আমরা যখন বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ আলোচনা করব, তখন দেখব যে যারা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক, তারা জ্ঞানের উৎস হিসেবে কেবলমাত্র বুদ্ধিকে স্বীকার করেন। অপরদিকে যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক, তারা জ্ঞানের উৎস হিসেবে কেবলমাত্র অভিজ্ঞতাবাদকেই, মানে অভিজ্ঞতাকেই, ইন্দ্রিয় গ্রাহ্য যে অভিজ্ঞতা, সেটাকেই তারা মূলত প্রাধান্য দেন। এই ক্ষেত্রে হচ্ছে দেখতে পাই যে হচ্ছে যারা ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, যারা মূলত আমরা বুদ্ধিবাদী দার্শনিক হিসেবেই জানি, তো এদের যে দার্শনিক যে মেথড ছিল, পদ্ধতি ছিল, এটাও অনেকটা নির্বিচারবাদের মধ্যেই পড়ে। আবার যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক, যেমন বেকন, লক, বার্কলি প্রমুখ, এই অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাদের দর্শনেও আমরা অনেকটা এই নির্বিচারবাদের হচ্ছে ছোঁয়া পাই। এই জাস্ট এই আলোচনাগুলো আপনারা হচ্ছে রিডিং দিবেন, না হচ্ছে পরবর্তীতে যেহেতু এই বিষয়গুলো আবার আসবে, যেমন হচ্ছে এই বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদের যে গোড়ামি, একরক্ষা মনোভাব, এর পরবর্তীতে দার্শনিক কান্ট মূলত এই দুটো সমন্বয় করেন, এবং সমন্বয় করে তিনি হচ্ছে তার মতবাদ দেন, যেটা বিচারবাদ নামে প্রতিষ্ঠা পায়। এই বিচারবাদ মূলত হচ্ছে নির্বিচারবাদ থেকে বের হয়ে আসে, এবং নির্বিচার যে বাদ, এটার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ জানায় আর কি। এবং পরবর্তীতে আধুনিক দর্শনে আমরা দেখব যারা হচ্ছে যৌক্তিক দৃষ্টবাদীগণ আছে, তারাও নির্বিচারের বিরুদ্ধে দাঁড়ায়। নির্বিচারবাদী যে দার্শনিক পদ্ধতি, এটার বিরুদ্ধে তারাও দাঁড়ায়। আচ্ছা, এই বিষয়গুলো আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব আমাদের জানার জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য। তারপরে যে দর্শনের আরেকটি পদ্ধতি আছে, সেটা মূলত হচ্ছে সংশয়বাদী পদ্ধতি।
সংশয়বাদী পদ্ধতি আমরা নাম শুনে বুঝতে পারতেছি স্কেপটিসিজমে কি আছে, যেটা মূলত হচ্ছে সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, এবং এটা প্রাচীন গ্রিক থেকে শুরু করে এবং বিশেষ করে দার্শনিকের রেনে ডেকার্টের যে দর্শনের শুরু সেটা মূলত সংশয় দিয়েই শুরু। ডেকার্ট মূলত তার দর্শনের শুরুতে সবকিছুকেই সংশয় করতে শুরু করে এবং শেষমেশ সে নিজেকেও সংশয় করে। ফাইনালি সে যখন সে চিন্তা করে এবং সে বলে যে আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, তার মানে আমি যেহেতু চিন্তা করি, চিন্তাকারী কর্তা হিসেবে আমার অস্তিত্ব আছে, এইভাবে সে সংশয়বাদ থেকে বের হয়ে আসে। তো সেগুলো আমরা আলোচনা করব যখন আমরা বুদ্ধিবাদ আলোচনা করব। তারপরে হচ্ছে হিউমকে আমরা জানি, হিউমও একজন সংশয়বাদের প্রকৃষ্ট একজন প্রবর্তক, জানি সমর্থক বলবো হিউমকে আমরা। হিউমের দর্শনেও আমরা সংশয়বাদের দেখা পাই। এমনকি জন লকও বলেছেন, জন লক হচ্ছে যখন বলেন যে হচ্ছে যে অতীন্দ্রিয় সত্তাকে আসলে জানা যায় না, বা অতীন্দ্রিয় সত্তার বিষয়ে হচ্ছে তার যে জ্ঞান এটা অনেকটা অনিশ্চিত, সেক্ষেত্রে আমরা লকের দর্শনেও মূলত হচ্ছে সংশয়বাদের ছোঁয়া দেখতে পাই। তো সংশয়বাদ এটাই, আমরা যেটা বলবো যে এখানে হচ্ছে কোনো কিছুই নিশ্চিতভাবে তারা বলতে পারে না, তাদের মতে মানুষের অন্তর্নিহিত অনুভূতি হচ্ছে আপেক্ষিক, সর্বজনীন নয়। সংশয়বাদের মূল বক্তব্যই এটুকু। এবং সংশয়বাদে এই আরো কিছু আলোচনা এখানে আছে, যে সংশয়বাদে মূলত হচ্ছে এই সংশয়বাদের ক্ষেত্রে এখানে আমরা প্রাচীন যে গ্রিক দর্শন, এখানেও একজন আমরা দার্শনিক যারা মূলত তাদেরকে বলতাম আমরা হচ্ছে সোফিস্ট সম্প্রদায়ের অন্যতম দার্শনিক একজন আছেন যার নাম ছিল প্রোটাগোরাস। তার একটা বিখ্যাত উক্তিও ছিল যে মানুষ সবকিছুর মানদণ্ড, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং। এটা আমরা মনে রাখবো, এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি, এটা আসে। মানে এই ক্ষেত্রে হচ্ছে মানুষ অর্থাৎ এক ব্যক্তির কাছে যা ভালো দেখ, একটা ম্যান টু ম্যান হচ্ছে ভেরি করবে। প্রত্যেকটা মানুষের মতকেই যখন আমরা প্রাধান্য দিব তখন কি হবে, তখন সর্বজনীন সত্য বলে আর কোনো কিছুই থাকে না, তখন সর্বজনীন সত্য বলে আর কোনো কিছুই থাকে না, সবকিছুই আপেক্ষিক বা নির্ভরশীল হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যখন আমরা এই যে সোফিস্ট দার্শনিক প্রোটাগোরাসের উক্তিটাকে যদি আমরা সত্যি বলে ধরে নিই যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং, তখন মূলত সর্বজনীন সত্য বলে কিছুই থাকে না, কারণ প্রত্যেকটা মানুষের মতই তখন সত্য হয়ে দাঁড়ায়। নেক্সট আমরা যে আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিচারবাদী পদ্ধতি, যেটা সম্পর্কে আমরা একটু পূর্বেই আলোচনা করলাম যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট মূলত এই বিচারবাদের হচ্ছে প্রধান প্রবর্তক। আর হচ্ছে যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ দার্শনিক পড়ার সাথে সাথে তিনি কোন তার অরিজিনটা আমরা জানবো, তিনি মূলত জার্মান না ইংল্যান্ডের না আমেরিকান ফিলোসফার, এই বিষয়গুলো আমরা জানবো, কারণ এই প্রশ্নগুলো আসে যে মূলত এই যেমন আসতে পারে যে ইমানুয়েল কান্ট তিনি তার জন্মগ্রহণ হয়েছে কোথায়, তিনি কোন ধারার দার্শনিক, কোথাকার দার্শনিক, বার্ট্রান্ড রাসেল কোথাকার দার্শনিক, এই ধরনের প্রশ্নগুলো আসে। তাই আমরা যখন কোনো দার্শনিক পড়বো এই দার্শনিকের সঙ্গে তার জন্মস্থান বা তিনি তার অরিজিনটাও আমরা জেনে নেব। তো আমরা যেটা এর আগে আলোচনা করেছি যে কান্ট মূলত কি করলেন, কান্ট মূলত এসে নির্বিচারবাদ আর সংশয়বাদের মধ্যে যে ত্রুটি এই দুটা দূর করে এদের মধ্যে একটা সমন্বয় করার তিনি চেষ্টা করলেন। এবং তার মতে যে জ্ঞানের ক্ষেত্রে শুধু যে অভিজ্ঞতা আর বুদ্ধি দুটোই প্রয়োজন, শুধু বুদ্ধি বা শুধু অভিজ্ঞতা দিয়ে জ্ঞান হয় না। ইন্দ্রিয়জাত অভিজ্ঞতা আমাদের জ্ঞানের উপকরণ দেয়, আর যে আমাদের বুদ্ধি সেটা জ্ঞানের আকার দেয়। তো এই যে ইন্দ্রিয় থেকে আমরা যে জ্ঞানের উপকরণগুলো পাই সেটার উপরে আমাদের যে বুদ্ধি সেটা আকার দেয়, তখনই মূলত জ্ঞান হয়। এটাই মূলত হচ্ছে কান্টের সমন্বয়বাদী যে দর্শন, মূলত তিনি এই সমন্বয়বাদ বা তার যে বিচারবাদ, তিনি মূলত সংশয়বাদ আর নির্বিচারবাদের মধ্যে একটা সমন্বয় করেই তার বিচারবাদকে মূলত দেন। তিনি আবার এটাও বলেন যে অতীন্দ্রিয় বিষয় যে ঈশ্বর আত্মার কখনোই বাস্তব অভিজ্ঞতায় যেহেতু আমরা পাই না, তাই এদের জ্ঞান হয় না। ইমানুয়েল কান্ট এটাই বলেন, কারণ ঈশ্বর আত্মাকে আমরা বাস্তব অভিজ্ঞতা পাই না বলে তাদের বাস্তব কোনো উপকরণও থাকে না যার উপর আমরা বুদ্ধি দিয়ে আকার আরোপ করব, তাই এদের জ্ঞান সম্ভব নয় বা জ্ঞান হয় না। আর নেক্সট আমরা যে মূলত আসবো সেটা হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি, ডায়ালেকটিক মেথড। এখন এই দ্বান্দ্বিক একটা অন্যতম পদ্ধতি। এই দ্বান্দ্বিক পদ্ধতি মূলত হচ্ছে প্রাচীন কাল থেকেই দেখা যায় যে প্রাচীন গ্রিক দার্শনিক যেমন ছিলেন সক্রেটিস, প্লেটো প্রমুখ, তারাও মূলত এই যে ডায়ালেকটিক মেথড, এটা তারা আমরা তাদের যে
ফিলোসফিতে আমরা এটাও মূলত পাই দেখতে। যেমন কি আমরা সক্রেটিসের ক্ষেত্রে জানি, সক্রেটিস মূলত হচ্ছে তার যে ডায়ালগের মাধ্যমে তার প্রতিপক্ষের যে যুক্তিগুলো, বক্তব্যকে হচ্ছে নানাভাবে খণ্ডিত করে তার যে দর্শন সেটাকে তিনি প্রতিষ্ঠা করতেন। তো এটাকে মূলত এক ধরনের তিনি দ্বান্দ্বিক পদ্ধতি অনুসরণ করেন। এবং আমরা আধুনিক দর্শনের ক্ষেত্রে দেখতে পাই যে হেগেল হচ্ছে তার দ্বান্দ্বিক প্রক্রিয়াকে অনেক সমৃদ্ধ করেন। হেগেলের যে দ্বান্দ্বিক প্রক্রিয়ার মূল ধাপ আছে তিনটা, যেমন হচ্ছে তার মধ্যে হচ্ছে থিসিস এবং অ্যান্টিথিসিস, এবং এই দুইটার সমন্বয়ে হয়ে যায় সিনথেসিস। এবং এই যে তিনটা থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসকে একত্রে এই যে তার দ্বান্দ্বিক প্রক্রিয়া বলা হয় ট্রায়াড বা ত্রয়ী বলা হয়। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি কেবল একটা চিন্তার পদ্ধতি নেই, একটা জগতের পদ্ধতিও। কারণ হেগেল মূলত তার এই দ্বান্দ্বিক পদ্ধতি দিয়েই জগৎ, ইতিহাস, নীতি, ধর্ম সবকিছুকেই তিনি মূলত তার এই দ্বান্দ্বিক যে পদ্ধতি, ডায়ালেকটিক মেথড দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। তাই মূলত ইতিহাসে এই দ্বান্দ্বিক প্রক্রিয়াটা আসলে অনেকটা হেগেলিয়ান দ্বান্দ্বিক বা হেগেলিয়ান ডায়ালেকটিক নামেও আসলে পরিচিত। আচ্ছা, আমাদের যে নেক্সট আমাদের আলোচনার বিষয়, এখন এই যে আমরা যেটা এর আগে আলোচনা করলাম যে দ্বান্দ্বিক পদ্ধতি মূলত প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসেও তিনি এটা মূলত প্রয়োগ করতেন, এবং এই প্রয়োগ করে তিনি তৎকালীন যারা ছিল, অন্যান্য যারা জ্ঞানী ব্যক্তি ছিল, সফিস্ট যারা ছিল, এদেরকে খণ্ডন করতে। আমরা এটার উদাহরণ দেখতে পাই আমাদের যে প্লেটো যে বিখ্যাত বইটা লিখেছেন রিপাবলিকে আমরা যে সক্রেটিসের যে ডায়ালগ দেখতে পাই, সেখানে যে দেখতে পাই যে সক্রেটিস তার যারা হচ্ছে অন্যান্য সফিস্ট যারা জ্ঞানী দার্শনিকরা ছিলেন, জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, তাদের যে মতকে তিনি খণ্ডন করতেন ডায়ালগের মাধ্যমে। আচ্ছা, মূলত হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি আসলে আমরা এই দুই ধরনের দেখতে পাই, একটা নেতিবাচক আর একটা ইতিবাচক দ্বান্দ্বিক পদ্ধতি। পরবর্তীতে আলোচনায় আমরা দেখব যে কার্ল মার্কস, অ্যাঙ্গেলস তারাও এই যে হেগেলের যে দ্বান্দ্বিক পদ্ধতি আছে এটার তারা যে দুইটি ভিন্ন দিকে নিয়ে যায়। সেখানে একদিকে তারা হচ্ছে হেগেলীয় ডানপন্থী হয়, অন্যদিকে আরেকটি যে ধারা সেটা নিয়ে হচ্ছে তারা অনেকে দেখা যাচ্ছে হেগেলীয় বামপন্থী হয়ে যায়। এই দুটি ধারাও আমরা পরবর্তী আমাদের যে আছে টপিক, এগুলো ধীরে ধীরে আলোচনায় আসবে, আর সেখানে আমরা এই দ্বান্দ্বিক পদ্ধতির পুনরায় আলোচনা করব। নেক্সট যে টপিক সেটা হচ্ছে অ্যানালিটিক মেথড বা বিশ্লেষণী পদ্ধতি। এটা সমসাময়িক একটি দার্শনিক পদ্ধতি, যেটা মূলত বিংশ শতাব্দীর শুরুতেই যে দার্শনিক পদ্ধতির সূচনা ঘটে। এবং এই যে হচ্ছে সনাতনী যে দর্শন, মানে প্রাচীন ক্লাসিক্যাল যে ফিলসফি, সেটার সরব পদ্ধতি প্রকৃতি নিয়ে সমালোচনা এবং সেটার বিরোধিতা করে সমকালীন যারা দার্শনিক তারা বলেন যে বিশ্লেষণী দার্শনিক সমস্যাগুলির আসল পদ্ধতি। তারা মনে করেন যে বিশ্লেষণধর্মী দর্শনদের মনে করেন যে যথার্থ জ্ঞান অন্বেষণ যদি দর্শনের কাজ হয়, তবে দর্শনের আলোচনায় অবশ্যই বিশ্লেষণের সাহায্য নিতে হবে। তারা দার্শনিক সমস্যাগুলির সমাধান যথার্থ বিশ্লেষণের মাধ্যমে করতে তারা প্রয়াস পান। সেক্ষেত্রে বিশ্লেষণধর্মী দার্শনিক মূলত ভাষার সাধারণ ব্যবহার, ভাষার বিশ্লেষণ, এই বিষয়গুলোকেই তারা মূলত গুরুত্ব দেন, এবং শব্দ ও ধারণার যে হচ্ছে বিশ্লেষণের উপরেও তারা গুরুত্ব প্রয়োগ করেন। মূলত হচ্ছে জি মুর বিশ্লেষণী যে দর্শনের সূচনা করেন, তার 1903 সালে তার যে প্রিন্সিপিয়া এথিকা নামে একটি তিনি গ্রন্থ প্রকাশ করেন, এবং সেখানে তিনি মূলত হচ্ছে ভালোর সংজ্ঞা দেন। ভালো একটা যে টার্ম, ভালো পদটাকে তিনি বিশ্লেষণ করেন এবং বিশ্লেষণী দর্শনের মূলত তিনি সূচনা করেন। পরবর্তীকালে যে যৌক্তিক দৃষ্টবাদীগণ ছিলেন, তার মধ্যে উইটগেনস্টাইন, এজের, মরিস শ্লিক, তারাও মূলত এই বিশ্লেষণী অ্যানালিটিক মেথড প্রয়োগ করেও তাদের দর্শনকে এগিয়ে নিয়ে যান। আমরা পরবর্তীতে যখন যৌক্তিক দৃষ্টবাদ আলোচনা করব, বিশ্লেষণী দর্শন আলোচনা করব, তখন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। নেক্সট যে মূলত আসে আমাদের পরবর্তী টপিক, সেটা মূলত হচ্ছে ফিলসফি অ্যান্ড সায়েন্স। আসলে দর্শন এবং বিজ্ঞান এই দুটার মধ্যে হচ্ছে আমাদেরকে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। এই যে জিনিসগুলো ফিলসফি অ্যান্ড সায়েন্সের মূলত হচ্ছে তাদের সম্পর্কটা কেমন, তাদের মধ্যে হচ্ছে ডিফারেন্সের জায়গাগুলো কোথায়, তাদের সিমিলারিটিস গুলো কোথায়, এগুলো নিয়ে মূলত হচ্ছে আমরা আলোচনা করব। এখানে যে আলোচনাগুলো আমি এগুলো আপনাদের সুবিধার জন্য তাদের যে মিলগুলো আছে, মিলগুলো আমি একদিকে রেখেছি, আবার তাদের অমিলগুলো আমি আলাদাভাবে আপনাদের ক্লাস নোটে উল্লেখ করছি। এই জিনিসগুলো শুধু আপনারা হচ্ছে রিডিং দিয়ে নেবেন। এইগুলো যখন আপনারা হচ্ছে রিডিং দিবেন, তখন হচ্ছে মোটামুটি একটা ধারণা আপনাদের
মনে গেঁথে যাবে। যদি এগুলো থেকে এমসিকিউ আসেও সেগুলো আপনারা আশা করি উত্তর করতে পারবেন। এগুলো হচ্ছে যেমন যে আমরা হচ্ছে দর্শন ও বিজ্ঞানের যদি মিলগুলো দেখি, তখন দেখবো যে উভয়ের লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু এক ও অভিন্ন। কারণ কি করে, উভয়ই সত্য অনুসন্ধান করে জ্ঞান আহরণে নিজেকে ব্যাপৃত রাখে। হ্যাঁ, এবং জীবন ও জগতের হচ্ছে রহস্য উদ্ঘাটন করতে যায়। আমরা জানি দর্শন ও বিজ্ঞান দুটোই একই কাজ করে। তারপরে আমরা যে হচ্ছে যেখানে যদি আমরা আরো দেখি যে দর্শন বিজ্ঞান মূলত প্রকৃতির রহস্য উদ্ঘাটন করে, এটা আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট যদি আমরা এটা দেখি যে হচ্ছে বিশ্বজগৎ সম্পর্কে উভয়ই হচ্ছে ধারণা জাগ্রত করে। মূলত বিশ্বজগৎ হচ্ছে উৎপত্তি হয়েছে কিভাবে, বিশ্বজগতের শুরুটা কিভাবে, এই দর্শন এবং বিজ্ঞান দুটোই মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। হ্যাঁ, এবং হচ্ছে দুটোই মূলত ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মাধ্যমে তাদের আলোচনা সূত্রপাত করে। দর্শন বিজ্ঞান হচ্ছে কারণ ফলগত ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং এরা পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে দর্শন বিজ্ঞান মূলত হচ্ছে একেবারেই ভিন্ন কোনো বিষয় নয়, এই দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এখন হচ্ছে নেক্সট স্লাইডে আমরা এখানে হচ্ছে আরো দেখতে পাই যে হচ্ছে দর্শন বিজ্ঞানের এখানে আরো কিছু যে বিষয়গুলো আছে, এবং ফাইনালি আমরা বলতেছি দর্শন বিজ্ঞান একে অপরের মূলত পরিপূরক আমরা বলতে পারি। তবে দর্শন বিজ্ঞানের মধ্যে আরো কিছু ডিফারেন্সও আমরা দেখতে পাই। সবকিছু যে শুধু যে মিল আছে তাই না, কিছু অমিলও রয়েছে। যেমন মেথডের ক্ষেত্রে অমিল রয়েছে। বিজ্ঞানের যে মেথড আমরা দেখতে পাই, পদ্ধতি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং আরোহ পদ্ধতি। কিন্তু আমরা যে ফিলসফির মেথড যখন আমরা দেখি, সেটা মূলত হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং যুক্তির সাহায্যে বিচার বিশ্লেষণ। এটা একটু মনে রাখবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স, পার্থক্য। আর আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে বিজ্ঞানে আমরা কিছু মৌলিক নিয়মকে স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নিই, যেগুলো মূলত আমরা হচ্ছে কোনো নতুন করে প্রমাণ করার প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা স্বতঃসিদ্ধ হিসেবেই ধরে নিই। কিন্তু ফিলসফিতে, দর্শনে এমন কোনো মৌলিক নিয়মকে সত্য বলে বা স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া হয় না। দর্শন মূলত এই যে বিজ্ঞানের যে মৌলিক নিয়ম, সেগুলোকেও বিশ্লেষণে তারা হচ্ছে আগ্রহী হয়, তৎপর হয়। আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দর্শনের যে আলোচনার বিষয়বস্তু, মানে আলোচনার যে বিভিন্ন বিষয়বস্তু, সেটা হচ্ছে অত্যন্ত ব্যাপক, বিজ্ঞানের তুলনায় অধিকতর ব্যাপক। কারণ দর্শন মূলত হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ এবং ইন্দ্রিয়াতীত জগৎ, এই দুটো জগৎ নিয়ে আলোচনা করে। কিন্তু বিজ্ঞান মূলত আমাদের যে বাস্তবিক জগৎ, যে ইহজাগতিক বস্তু জগৎ, এই বস্তু জগৎকেই তারা মূলত আলোচনায় প্রাধান্য দেয়। যেমন এই পার্থক্য এখানে আছে যে বিজ্ঞান অতীন্দ্রিয় বিষয়ের আলোচনা করে না, কিন্তু দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য এবং ইন্দ্রিয়াতীত দুটো বিষয় আলোচনা করে। বিজ্ঞান শুধু ফ্যাক্ট বিশ্লেষণ করে, তার মূল্য নির্ধারণ বা নৈতিকতা যাচাই করে না, কিন্তু দর্শন তা করে। তাহলে বিজ্ঞানী মূলত কি করে? বিজ্ঞান মূলত হচ্ছে ফ্যাক্ট হচ্ছে যাচাই করে। যেমন ফর এক্সাম্পল আমরা উদাহরণ দিতে পারি যে হচ্ছে 1945-এ যখন জাপানে হিরোশিমা যখন পারমাণবিক বোমা, আমরা জানি সেখানে হচ্ছে নিক্ষেপ করা হয়, যে পারমাণবিক বিজ্ঞান মূলত কি করে? বিজ্ঞান মূলত একটা পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয়, এর হচ্ছে এলিমেন্ট গুলো কি কি, এবং এর ইম্প্যাক্ট কি কি, এগুলো নিয়ে মূলত বিশ্লেষণ করে। কিন্তু বিজ্ঞান কখনোই এটার যে একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, একটা নৈতিক দিক থেকে যে মূল্যায়ন, সেটা বিজ্ঞান করে না। এবং এই নৈতিক দিক থেকে মূল্যায়ন বা এর মূল্য নির্ধারণ করা, সেটা মূলত দর্শনের কাজ, দর্শন করে। তো এই জায়গাগুলো হচ্ছে দর্শন আর বিজ্ঞানের মেইনলি ডিফারেন্সের জায়গা। তারপরে আমরা যেটা আলোচনায় আসবে, দর্শন ধর্ম। আসলে এখন ফিলসফি অ্যান্ড রিলিজিয়নের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা এখানেও কিছু মিল অমিল আমরা এখানেও দেখতে পাবো। যেমন হচ্ছে দর্শন ধর্মের সম্পর্ক আপাতদৃষ্টিতে যদিও বিরোধপূর্ণ মনে হয়, সাধারণ মানুষ মানে ইন জেনারেলি আমরা ভাবি চিন্তা করি যে দর্শন আর ধর্ম মূলত দুটোর মধ্যে অনেক কনফ্লিক্ট আছে। হ্যাঁ, দুটোই হচ্ছে কন্ট্রাডিক্টরি টার্ম, কিন্তু আসলে এদের মধ্যে সম্পর্কটা বেশি নিবিড়। যেমন ধর্ম মূলত হচ্ছে উৎপত্তি হয়েছে ধৃ নামক থেকে ধাতু, যার অর্থ মূলত হচ্ছে ধারণ করা। আর হচ্ছে সাধারণ মানুষ মূলত হচ্ছে ধর্মকে ধারণ করে, যেটা আমরা জানি ধর্মের সংজ্ঞা। হ্যাঁ,
ধর্ম মূলত কি? ধর্ম মূলত হচ্ছে ধর্মের মাধ্যমে মানুষ তার নিজের আত্মার পূর্ণতা লাভের মাধ্যমে ঈশ্বরকে চেনার হচ্ছে প্রচেষ্টা হচ্ছে চালায়। যেমন আমরা যখন হচ্ছে সুফিজম পড়বো, সেখানে আমরা দেখতে পারবো একটা উক্তি আছে, যে ব্যক্তি তার আত্মাকে চিনেছে, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনেছে, যে ব্যক্তি তার আত্মাকে চিনেছে, নিজের আত্মার স্বরূপকে চিনেছে, সে যে নিজেকে জানতে পেরেছে, সে ব্যক্তি তার প্রভুকে চিনেছে, মানে সে তার ঈশ্বরকে চিনেছে, এমনটাই বলা হয় আমরা সুফিজমে পাবো। তবে মূলত আমাদের যে স্লাইডের যে মূল আলোচ্য বিষয়, এখানে আমরা যাব যে দর্শন আর ধর্মের মূলত হচ্ছে সম্পর্কটা কোথায়। তো দর্শন ও ধর্মে কিছু সাদৃশ্য আছে, মিল আছে, যে হচ্ছে উভয়ই কি উদ্ঘাটন করে? সত্যের অনুসন্ধান করে, সত্য অনুসন্ধান করা। এই দর্শন উভয়েরই লক্ষ্য, দর্শন ও ধর্ম উভয়েরই লক্ষ্য হচ্ছে সত্য অনুসন্ধান করা। যেমন এই দর্শন ধর্মের যে আলোচ্য বিষয়, এবং আলোচ্য বিষয়ে আমরা কিছু হচ্ছে মিল পাই, যেমন জগতের সৃষ্টি তত্ত্ব, আত্মা, আত্মার অমরত্ব, পরম সত্তা, পরম তত্ত্ব, এগুলো কিন্তু ধর্মেও আলোচনা করা হয়, আবার হচ্ছে দর্শনেও আলোচনা করা হয়। তাই আলোচ্য বিষয়ের দিক থেকেও এখানে আমরা কিছু মিল পাই। এক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে তাহলে এই দর্শনের আর ধর্মের কিছু আমরা মিল পেয়েছি। এখন ডিফারেন্সের জায়গাটা কোথায়? দর্শন ধর্মের মিল থাকলেও এদের মধ্যে কিছু অমিলও আছে। যেমন হচ্ছে দর্শনের যে কাজ, এটা মূলত হচ্ছে বুদ্ধিভিত্তিক বা বিচার ভিত্তিক। পক্ষান্তরে ধর্মের কাজ কিন্তু মূলত হচ্ছে বিশ্বাস ভিত্তিক বা ব্যবহারিক, এটা মূলত বিশ্বাসের উপরে নির্ভর। দর্শনের ক্ষেত্রে জগতের রহস্যকে জানার ব্যাপারে এগুলো যা করা হয়, এখানে মূলত আমরা ধর্মে মূলত আমরা কি দিই? ধর্মে মূলত হচ্ছে বিশ্বাস বা সরল বিশ্বাসকেই আমরা প্রাধান্য দিই, এবং এই সরল বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে মিলনের জন্য মানুষের অনুভূতি, অভিজ্ঞতা, ব্যবহারিক আচরণের সাহায্য নিয়ে থাকি। কিন্তু দর্শন কিন্তু মূলত যেখানে তারা মূলত যে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে মানুষের বুদ্ধিভিত্তিক বা বিচার ভিত্তিক যে সক্ষমতা, প্রক্রিয়া, সেটার মাধ্যমে যুক্তির দ্বারা একটা সিদ্ধান্তে পৌঁছানো। দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের প্রতি অনুরাগ। অন্যদিকে ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি, সংহতি এবং হচ্ছে ঈশ্বরের সাথে মূলত হচ্ছে মিলিত হওয়ার যে প্রয়াস, সেটাই মূলত হচ্ছে ধর্মের মূল। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স আমরা খেয়াল করবো, যে দর্শনে কোনো আচার অনুষ্ঠান আসলে নেই। দর্শনে কোনো আচার অনুষ্ঠান এখানে নেই। আমরা মূলত এখানে দর্শনের আচার অনুষ্ঠানের জায়গায় আসলে আমরা তেমন কোনো আচার অনুষ্ঠান দেখতে পাই না। পক্ষান্তরে ধর্মীয় কিন্তু নানান ধর্মীয়, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স। আমরা যদি নেক্সট আলোচনায় যাই, সেখানে আরো কিছু হচ্ছে ডিফারেন্স পাবো। এই যে ডিফারেন্স গুলো, এগুলো শুধু আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব। এগুলো হচ্ছে রিডিং নিয়ে ফাইনালি আমরা দেখতে পাই আসলে দর্শন ও ধর্ম হচ্ছে, এদের মধ্যে যদিও কিছু অমিল আছে, তবে এরা হচ্ছে পরস্পর বিরোধী না, এরা পরস্পরের পরিপূরক মাত্র। যেমন হচ্ছে কি, এদের মিলটা হবে কখন? দর্শন ও ধর্ম হচ্ছে কখন এদের মধ্যে সমন্বয় হবে কখন? যেমন এখানে ফাইনালি বলা হয়, দর্শন যদি নির্বিচার হবে, ম্যাটেরিয়ালিস্ট না হয়, জড়বাদী না হয়, বা ধর্ম যদি হচ্ছে কোরআনী ভিত্তিক না হয়, কুসংস্কারচ্ছন্ন না হয়, তাহলে এই উভয়ের মধ্যে দিয়ে বিশ্বজগতের মধ্যে যত সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করা সম্ভব। তো আমরা নেক্সট যে আমাদের আলোচনার বিষয়ে যাব, সেখানে ফিলোসফি অ্যান্ড কমন সেন্স। এটা খুবই সাধারণ একটি টপিক। এখান থেকে আসলে এমসিকিউ যদি আসেও, আমি আশা করি আপনারা সেটা একটু চিন্তা ভাবনা করলেই এর উত্তর করতে পারবেন। তো কমন সেন্স বলতে আমরা মূলত বলছি যে সাধারণ জ্ঞান, সাধারণ মানুষের জ্ঞান, সাধারণ মানুষের যে ভাবনা চিন্তার যে প্রক্রিয়া, সেটাকেই মূলত আমরা হচ্ছে কমন সেন্স বলি। হ্যাঁ, তবে এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু সুস্পষ্ট শর্ত ও সীমা রয়েছে, মানে এদের মধ্যে একটা বাইন্ডিংস আছে। এর উৎসগুলো মূলত কি হয়? মূলত হচ্ছে কম চিন্তা, মানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মূলত আমাদেরকে অধিক পরিমাণে চিন্তা ভাবনার কোনো এখানে প্রয়োজন হয় না। কম চিন্তা, লঘু চিন্তা থেকে মূলত সাধারণ যে জ্ঞান, সাধারণ যে সিদ্ধান্তগুলো আসে, এবং এর ফলে এটা প্রায়শই কি হয়? এটা প্রায়শই হচ্ছে ভ্রম পরিপূর্ণ হয়। অন্যদিকে যে দার্শনিক বা বৈজ্ঞানিক যে জ্ঞানগুলো আছে, এগুলো মূলত হচ্ছে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিশ্লেষণের মাধ্যমে যেহেতু নেওয়া হয়, ফলে এটার মাধ্যমে যে ভ্রমগুলো
সংশোধন হয়ে যায় আর কি। তো মূলত কমন সেন্স আর যে ফিলসফির মধ্যে এই জায়গায় হচ্ছে ডিফারেন্স আছে। এখানে আরো কিছু আলোচনা, এগুলো শুধু আপনাদের হচ্ছে রিডিং দিয়ে নেবেন। এগুলো থেকে একটু জাস্ট আপনাদের ধারণাটাকে ক্লারিফাই করার জন্য আমরা শুরুতেই বলেছি, যেহেতু হচ্ছে আমাদের ফিলসফির যে সিলেবাসটা দিয়েছে এটা মূলত হচ্ছে রিটেনের ছিল এবং এটাকে এমসিকিউতে কনভার্ট করছে, ফলে একই জিনিস আপনারা যদি হচ্ছে জিনিসগুলো একটু জেনে রাখেন, একটু হচ্ছে রিডিং দিয়ে রাখেন, তাই ইন ফিউচার যদি আপনারা রিটেনে অংশ নেন সেক্ষেত্রেও আপনারা নানাভাবে উপকৃত হবেন। আর এক্ষেত্রে কি সরাসরি এগুলো মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো শুধু হচ্ছে রিভিশন দিয়ে রাখবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে রিভিশন দিলেই হবে। আমরা পরবর্তী আলোচনায় যাব। এখন যেটা হচ্ছে পরবর্তী আলোচনায় আমরা যেটা আসছি সেটা হচ্ছে লজিক, যুক্তিবিদ্যা। এই অংশটুকু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ? মূলত আপনারা যদি 49তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে আসবেন, আপনাদের মধ্যে অনেকেই আসেন, তখন মেইনলি যে উচ্চ মাধ্যমিক যে পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী, সেখানে আপনাকে ক্লাস নিতে হবে, সেখানেও নিতে হবে। অনার্সে মাস্টার্সে ডিগ্রি ক্লাস তো নিবেনই, তার পাশাপাশি আপনাকে উচ্চ মাধ্যমিকেও ক্লাস নিতে হবে। উচ্চ মাধ্যমিকে নিতে হবে যুক্তিবিদ্যার উপরে ক্লাস। তো যুক্তিবিদ্যা মূলত হচ্ছে দর্শনের একটা উইং আর কি, শাখা। হ্যাঁ, এই শাখায় এবং একটি গুরুত্বপূর্ণ শাখা, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেহেতু দর্শন পড়াতে হবে, তাই এই যে 49তম বিসিএস এমসিকিউ যে 100 নম্বর, সেক্ষেত্রে যুক্তিবিদ্যা অংশটুকু বেশ গুরুত্বপূর্ণ। তাই এই অংশটুকু আপনাদেরকে গুরুত্ব সহকারেই পড়তে হবে। আমি আমার যে নোট আপনাদেরকে আমরা যে দিয়েছি, সেই নোটে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর বাইরেও যদি আপনারা আরো বিস্তারিত পড়তে চান, তাহলে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট পেপারের যে বই আছে, ইন্টারমিডিয়েটের হচ্ছে ফার্স্ট পেপার যে বই আছে উচ্চ মাধ্যমিকের যুক্তিবিদ্যা, সে বইটা দেখতে পারেন। তো মূলত এখানে আমরা আলোচনায় যে যুক্তিবিদ্যা মূলত কি, মূলত হচ্ছে যুক্তিবিদ্যার জনক হিসেবে আমরা জানি, যুক্তিবিদ্যার জনক হিসেবে অ্যারিস্টটলের নামটাই আসেন। অ্যারিস্টটল যাত্রা শুরু করে গাণিতিক যুক্তিবিদ্যা, এবং হচ্ছে এই যে যুক্তিবিদ্যা অতি সাম্প্রতিককালে কম্পিউটার যে লজিক গুলো আছে, লজিক গেট গুলো আছে, সেগুলোর পর্যন্ত যুক্তিবিদ্যার যে পরিসর এটা বিস্তৃত। তো যুক্তিবিদ্যার যে ইংরেজি যে ওয়ার্ড, ইংরেজি প্রতিশব্দ, সেটা হচ্ছে লজিক। এই শব্দটি মূলত গ্রিক শব্দ লজাইক বা হচ্ছে লগস থেকে এসেছে। এই যে লগসের অর্থ হচ্ছে চিন্তা বা শব্দ বা ভাষা। তাই উৎপত্তিগতভাবে ভাষায় উৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যাকে আমরা বলতে পারি যে ভাষায় প্রকাশিত, এটা মনে রাখবেন, ভাষায় প্রকাশিত চিন্তার আলোচনা, ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান বা চিন্তার আলোচনাকেই মূলত আমরা যুক্তিবিদ্যা বলি। তো আক্ষরিক অর্থে যুক্তিবিদ্যা বলতে আমরা আসলে বুঝি যে যুক্তির বিদ্যা বা যুক্তি সম্পর্কীয় বিজ্ঞান। তো মূলত হচ্ছে যুক্তিবিদ্যার মূলত যে প্রাথমিক ধারণা এটুকুই। আমরা এর পরে যুক্তিবিদ্যার হচ্ছে সংজ্ঞায় চলে যাব, যে দার্শনিকরা যুক্তিবিদরা হচ্ছে নানাভাবে যুক্তিবিদ্যাকে ডিফাইন করেছে। এই সংজ্ঞাগুলো আসতে পারে, একটা সংজ্ঞা, যে কোনো একটা সংজ্ঞা উদ্ধৃত করে আপনাদেরকে বলতে পারে যে এই সংজ্ঞাটি কার, মূলত এই সংজ্ঞাটি কোন যুক্তিবিদ দেন। এইভাবে এমসিকিউ আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা সংজ্ঞা, কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাগুলো আপনারা দেখতে পারেন। যেমন এখানে হচ্ছে প্রথমে এলএস স্টেবিং বলেছে। এলএস স্টেবিং একজন কিন্তু মহিলা যুক্তিবিদ, মহিলা দার্শনিক আর কি, নারী দার্শনিক, প্রমিলা দার্শনিক। এটা হচ্ছে অনেকেই এলএস স্টেবিং নামটা শুনেই মনে করেন এটা একটা মেল পার্সন, হচ্ছে শি ইজ আ ফিমেল পার্সন। এই ক্ষেত্রে এলএস স্টেবিং যে মূলত বলেন যে সর্বাধিক প্রচলিত প্রশস্ততম অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে অনুধ্যানমূলক চিন্তার সাথে সম্পর্কিত। তারপরে কোহেন ও নেগেল যুক্তিবিদ, এনারাও বলেন, এনাদের বই আছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক অ্যান্ড সায়েন্টিফিক মেথড। এখানে সে বলে যে যুক্তিবিদ্যাকে প্রতিপাদন বা বৈধ অনুমানের বিজ্ঞান বলেও সংজ্ঞায়িত করা যায়। প্রতিপাদন বা বৈধ অনুমানের বিজ্ঞান বলেও সংজ্ঞায়িত করা যায়। তারপরে হাওয়ার্ড কোহেনও বলেন যে যুক্তিবিদ্যা মূলত কি করে, যুক্তিবিদ্যা মূলত সঠিক আর অসঠিক, মানে বৈধ আর অবৈধ যুক্তির মধ্যে পার্থক্যকরণের চেষ্টা করে।
এরপরের সংজ্ঞায় আমরা দেখতে পাই আল ফারাবি একজন মুসলিম দার্শনিক। আল ফারাবিও মূলত একজন আল ফারাবিকে কিন্তু সেকেন্ড অ্যারিস্টটল বলা হয়। এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যখন আল ফারাবি আলোচনা করব, আল ফারাবি সম্পর্কে জানবো, তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আল ফারাবিকে হচ্ছে কেন দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয় এটাও আমরা জানবো। এবং হচ্ছে আল ফারাবি যুক্তিবিদের সংজ্ঞা যেটা বলেন, সত্য থেকে মিথ্যার পার্থক্যকরণের উপকরণ হলো যুক্তিবিদ্যা। আল ফারাবি এটা আমরা বলেন। তারপরে হচ্ছে যুক্তিবিদ মিল বলেন। হ্যাঁ, তারপরে এবং হচ্ছে আরেকজন আছেন যুক্তিবিদ, তিনি মূলত খুবই গুরুত্বপূর্ণ। তাকে সমসাময়িক যুক্তিবিদদের মধ্যে অন্যতম যুক্তিবিদ আই.এম. কপি, COPI, আই.এম. কপি। তার একটা বই আছে ইন্ট্রোডাকশন টু লজিক। এই বইয়ে তিনি যুক্তিবিদ্যার সংজ্ঞা দেন। যুক্তিবিদ্যা হলো যথার্থ যুক্তি থেকে অযথার্থ যুক্তির পার্থক্য করার একটা প্রক্রিয়া, বিদ্যা। তাহলে হচ্ছে লজিক ইজ দ্য স্টাডি অফ দ্য মেথডস অ্যান্ড প্রিন্সিপাল ইউজ টু ডিস্টিংগুইশ গুড ফ্রম ব্যাড রিজনিং। মানে বৈধ আর অবৈধ যুক্তি, ভালো যুক্তি আর খারাপ যুক্তি, এই দুটোর মধ্যে ডিফারেন্স করাই মূলত হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। এটাই কপি বলেছেন। আমরা হচ্ছে নেক্সট যে আলোচনায় যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো যে যুক্তিবিদ্যা ও ফিলসফি, অর্থাৎ লজিক আর ফিলসফির মধ্যে আসলে মূলত সম্পর্কটা কোথায়। দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লাইন আমরা মনে রাখবো, যে লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলসফি। লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলসফি, এটা মূলত বলেন বার্ট্রান্ড রাসেল। যে লজিক হচ্ছে ফিলসফির এসেন্স, সারসত্তা। এটা বার্ট্রান্ড রাসেল বলেন। এবং যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে কিছু সাদৃশ্য আছে, মানে মিলের জায়গাগুলো আছে। এই মিলগুলো কোথায়? যে যুক্তিবিদ্যা ও দর্শন উভয় জ্ঞানের শাখায় আলোচনার ক্ষেত্রে তারা যুক্তিযুক্ত চিন্তা ব্যবহার করে, মানে তারা একটা যৌক্তিক প্রক্রিয়ার অনুসরণ করে। এটা আমরা জানতে পারলাম এখানে হচ্ছে। আর উভয় চিন্তাই হচ্ছে কতগুলো সূত্রকে স্বতঃসিদ্ধ হিসেবে মেনে দেয়। যুক্তিবিদ্যায় কিছু আমরা যখন যুক্তিবিদ্যা আলোচনা করব সেখানে কিছু ল দেখতে পাবো, সূত্র দেখতে পারবো। আবার যখন হচ্ছে ফিলসফিতেও এমন কিছু ল রয়েছে, এই জায়গায় হচ্ছে আমরা মিল দেখতে পাই। আর হচ্ছে নেক্সট আমরা যখন আলোচনা করব তখন এখানে আরো কিছু আমরা হচ্ছে মিলের জায়গাগুলো আছে, এগুলো আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব। এগুলো হচ্ছে আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব। এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, এগুলো জাস্ট আপনার ধারণাকে স্পষ্ট করার জন্য, যুক্তিবিদ্যা আর দর্শনের সম্পর্ককে স্পষ্ট করার জন্য। পরবর্তীতে যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে কিছু ডিফারেন্সের জায়গাগুলো আছে, সেই ডিফারেন্সের জায়গাগুলো আমরা এখানে রেখেছি। মূলত এখানে মূল যে বিষয়টা আছে, যে যুক্তিবিদ্যার যে স্কোপ, আলোচনার বিষয়বস্তু, সেটা ফিলোসফির চেয়ে সংকীর্ণ, দর্শনের চেয়ে সংকীর্ণ। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ দর্শনের পরিসর ব্যাপক বিস্তৃত, আর দর্শনেরই একটি উইং আর কি, শাখা, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। তাই অবশ্যই দর্শনের যে আলোচনার পরিসর এটা ব্যাপক আর বিস্তৃত হবে। আরেকটি দিক থেকে হচ্ছে আলোচনার যেটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞানের শর্তাবলী আলোচনা করলে কখনো অভিজ্ঞতার জগতের বাইরে যেতে পারে না। মানে যুক্তিবিদ্যার যে আলোচনা সেটা আসলে অভিজ্ঞতার জগতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দর্শনের আলোচনার ক্ষেত্রে আমরা জানি যে ইন্দ্রিয় জগৎ, অতীন্দ্রিয় জগৎ বা অতীন্দ্রিয় সত্তার জগতেও পৌঁছায়। দর্শন জড়, প্রাণ, মন, স্রষ্টা, আত্মা সবকিছু নিয়েই একটা সামগ্রিক আলোচনা করে। কিন্তু যুক্তিবিদ্যা কিন্তু এই যে আমাদের ইন্দ্রিয় কার্য জগৎ বা অভিজ্ঞতার জগৎ, এটার বাইরের আলোচনা কিন্তু করে না। আমরা নেক্সটে আমাদের যে স্লাইডে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যা দর্শনের মধ্যে আরো কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, এবং ফাইনালি আমরা হচ্ছে দেখতে পাই যে যুক্তিবিদ্যা দর্শন হচ্ছে মূলত, যদি এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, তারা মূলত একে অপরের পরিপূরক। হ্যাঁ, তারা হচ্ছে কমপ্লিমেন্টারি, তাদের মধ্যে একটা হচ্ছে রিলেশন আছে, যেখানে মূলত আমরা দেখতে পাই যে কি বলে, দর্শন ব্যাপক অর্থকে গ্রহণ করে যুক্তিবিদ্যাকে দর্শনের অন্তর্ভুক্ত একটি বিষয় বা যুক্তিবিদ্যাকে দর্শনের প্রধান অঙ্গ হিসেবে আখ্যায়িত করা গেল। দর্শনের আলোচ্য বিষয় বিচার বিশ্লেষণের ক্ষেত্রে, সত্যতা অর্জনের ক্ষেত্রে যুক্তিবিদ্যা দর্শনকে যথেষ্ট সাহায্য করে থাকে। তার মানে আমরা জানি যে দর্শন মূলত কাজ কি। দর্শন হচ্ছে যে জগতের যে মৌলিক সমস্যাগুলো আছে, সেটার একটা যৌক্তিক সমাধান দেওয়ার যে প্রয়াস, আর যে যৌক্তিক সমাধানের যে প্রক্রিয়া, সেটা মূলত আসে এই যুক্তিবিদ্যা থেকেই।
এভাবেই মূলত হচ্ছে এই যুক্তিবিদ্যা ও দর্শন মূলত একে অপরের পরিপূরক এবং একে অপরের উপরে নির্ভরশীল। আমরা হচ্ছে তার পরবর্তী আলোচনায় যাব। লজিক অ্যাজ এ নরমেটিভ সায়েন্স, এটা আমাদের সিলেবাসের একটি টপিক। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা। এখন দেখেন হচ্ছে বিজ্ঞানকে মূলত বিজ্ঞানের যে বিষয়বস্তু আলোচনা করার মেথড, এটা মূলত হচ্ছে দুই রকমের, একটা বিষয়নিষ্ঠ আর একটা হচ্ছে আদর্শনিষ্ঠ। বস্তুর যে স্বরূপের যে নিছক বর্ণনা প্রদানটা করাই হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞানের কাজ। মানে বিষয়নিষ্ঠ বিজ্ঞানটা তাহলে কি করে, মূলত হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান সরাসরি অবজেক্টের বিশ্লেষণ করে, বস্তুর বিশ্লেষণ করে, বস্তুটা কেমন, বস্তুর স্বরূপ যে বিশ্লেষণ করে। কিন্তু আদর্শনিষ্ঠ যে বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান মূলত কি করে, আদর্শনিষ্ঠ বিজ্ঞান মূলত বর্ণনা ধর্মী এবং মূল্যায়ন ধর্মী। আদর্শনিষ্ঠ বিজ্ঞান মূলত মূল্যায়ন ধর্মী, কোনো একটা কাজের, ঘটনার, বস্তুর, সেটার মূলত হচ্ছে বর্ণনা এবং মূল্যায়ন করে। এবং যুক্তিবিদদের মতে যুক্তিবিদ্যা হচ্ছে একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যা হচ্ছে সত্যের আদর্শকে সামনে রেখে মানুষের চিন্তার বৈধতা নির্ণয় করে। তাহলে যুক্তিবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতেছি, কারণ যুক্তিবিদরা মনে করতেছে যুক্তিবিদ্যা কি করে, যুক্তিবিদ্যা হচ্ছে যখন কোনো যুক্তির বৈধতা নির্ণয় করে, যথার্থতা নির্ণয় করে, তখন তারা একটা আদর্শকে সামনে রেখে এটা বিবেচনা করে। সেই দিক থেকে আমরা একে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি। যেমন হচ্ছে মূলত হচ্ছে আমরা কিভাবে চিন্তা করলে সত্য প্রতিষ্ঠা করতে পারবো, বা আমাদের কিভাবে চিন্তা করা উচিত, এগুলো নিয়ে মূলত হচ্ছে যুক্তিবিদ্যায় হচ্ছে আলোচনা থাকে। তাই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে উল্লেখ করা যায়। তো যুক্তিবিদ্যা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা আমরা জানলাম। এবং হচ্ছে যুক্তিবিদ্যাকে মূলত হচ্ছে অনেক যুক্তিবিদরা মূলত হচ্ছে, যেমন হচ্ছে টমসন, জোসেফ, হ্যামিল্টন, এনারা বলেন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। আবার অন্যদিকে অ্যালড্রিচ এবং তার যে অনুসারীরা একে কলাবিদ্যা বলেছে, কলাবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত করে। এই দুই মতবাদী মূলত চরম মত, কারণ একটা অন্যটাকে অস্বীকার করে। এই দুইটার মধ্যে সমন্বয় করেন মিল এবং হচ্ছে হোয়েটলি, মিল আর হোয়েটলি যুক্তিবিদ্যাকে বলেন একই সাথে বিজ্ঞান আর কলা, মানে বিজ্ঞান ও কলা উভয় রূপেই তারা হচ্ছে চিহ্নিত করেন। তাহলে মিল আর হোয়েটলি কি করেন, মিল আর হোয়েটলি যুক্তিবিদ্যাকে বলেন যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং হচ্ছে কলা। এখন আমাদের যে আলোচনার বিষয় আসবে পরবর্তী স্লাইডে, সেটা মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে যেহেতু আমাদের যে সিলেবাসটা আছে তার মধ্যে লজিক একটা গুরুত্বপূর্ণ অংশ, আবার এই যে লজিকের অংশটুকু, সেই অংশের মধ্যে দ্য নেচার অফ ডিডাকটিভ অ্যান্ড ইনডাকটিভ আর্গুমেন্ট, অবরোহ আর আরোহ যে যুক্তি আছে, এই দুইটার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই আলোচনাটুকু আমরা ভালোভাবে দেখব এবং নিজেরাও হচ্ছে এখান থেকে ভালোভাবে স্টাডি করব। মূলত হচ্ছে যে যুক্তিবিদ্যায় যে যুক্তিগুলো দেওয়া হয়, সেখানে যে বাক্যগুলো ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা যুক্তি বাক্য বলে থাকি। এই যুক্তিতে যে বাক্যগুলো ব্যবহৃত হয়, যুক্তি বাক্যগুলো মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আশ্রয় বাক্য, একটা হচ্ছে সিদ্ধান্ত। এখন আশ্রয় বাক্য কোনগুলো, যে বাক্য বা বাক্যসমূহের উপর ভিত্তি করে একটি বাক্যকে নিঃসৃত বা প্রতিপাদন করা হয়, সে বাক্য বা বাক্যসমূহকে বলা হয় আশ্রয় বাক্য। আর যে বাক্যটা হচ্ছে নিঃসৃত করা হয়, প্রতিপাদন করা হয়, সেটা হচ্ছে সিদ্ধান্ত। উদাহরণের সঙ্গে একটা উদাহরণ দিলে আমরা এটা হচ্ছে স্পষ্ট হয়ে যাবে। যে এখানে হচ্ছে এখন কি বলছে, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, সুতরাং সকল শিক্ষক হয় মরণশীল। তার মানে এই যে সকল মানুষ হয় মরণশীল এবং সকল শিক্ষক হয় মানুষ, এই যে এই দুইটা বাক্য মূলত হচ্ছে আশ্রয় বাক্য। এবং ফাইনালি যে আমাদের যে সিদ্ধান্তটা পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা, যে সকল শিক্ষক হয় মরণশীল। তাহলে সকল শিক্ষক হয় মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত। আর এই যে একটা সিদ্ধান্ত আসলো, এটা মূলত ওপরের যে দুটি বাক্য, এই দুটোর উপর ভিত্তি করে আসলো। তাই ওপরের যে দুইটা বাক্য, এগুলোকে আমরা বলতেছি আশ্রয় বাক্য।
আমরা হচ্ছে তাহলে নেক্সট স্লাইডে গেলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বিবরণটা বলা আছে, এটা পড়লে আপনারা আরো বুঝতে পারবেন এবং এটা পড়লে আরো জানতে পারবেন যে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত একটা অবিচ্ছেদ্য অনিবার্য সম্পর্ক দ্বারা তারা আবদ্ধ থাকে। তাহলে আশ্রয় বাক্য আর মূলত হচ্ছে সিদ্ধান্তের মধ্যে একটা অবিচ্ছেদ্য অনিবার্য সম্পর্ক থাকে এবং এটা একটা যুক্তির অন্যতম বৈশিষ্ট্য। মানে একটা সঠিক যুক্তি হতে হলে, যথার্থ যুক্তি হওয়ার জন্য আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকতে হবে। এখন এই যুক্তিবাক্যের হচ্ছে যুক্তিবাক্য মূলত হচ্ছে বিবৃতিমূলক বাক্য যার মধ্যে উদ্দেশ্য থাকে আর হচ্ছে বিধেয় থাকে। যুক্তিবাক্যের মধ্যে উদ্দেশ্য পদ থাকে আর হচ্ছে বিধেয় পদ থাকে। উদ্দেশ্য বিধেয় সম্পর্কে মূলত আমরা আগে জানি যে একটি যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলো হচ্ছে বিধেয়। আমরা হচ্ছে আমাদের নেক্সট যে স্লাইডে আমরা গেলে তখন একটা যুক্তিকে বিশ্লেষণ করলে আমরা মূলত এই কয়টি উপাদান পাই, 4টি উপাদান পাই। তার মধ্যে একটা হচ্ছে পথ, তারপরে আমরা আশ্রয় বাক্য পাই, তারপরে সিদ্ধান্ত পাই, আর যুক্তির বিন্যাস বা আকার বা কাঠামো পাই। মানে প্রতিটা যুক্তিরই কিন্তু একটা স্ট্রাকচার আছে, কাঠামো আছে। তো এটাও হচ্ছে যুক্তির একটা বৈশিষ্ট্য। সেখানে পদ থাকতেছে, আশ্রয় বাক্য থাকতেছে, সিদ্ধান্ত আছে, আর যুক্তির আকারটাও আছে। বা ওই যে এটাকে আমরা বলতে পারি একটা অনিবার্য সম্পর্কে যে বিষয়টা আমরা বললাম, হ্যাঁ, ওটাই মূলত যুক্তির আকার, হ্যাঁ, একটা বৈধ আকার। নেক্সট স্লাইডে মূলত আমরা এই যে একটু আগে পড়লাম যেটা হচ্ছে যুক্তির একটা উপাদান, সেটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পদ বা টার্ম। যে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হলো হচ্ছে যুক্তিবিদ্যায় পদ। তাহলে এই যে পদ, এটা মূলত কি হবে, যুক্তি বাক্যের হয় উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। অ্যারিস্টটল এই যে হচ্ছে পদ, একে তিনি অন্য একটা নাম দেন, এর নাম দেন তিনি গ্রিক হচ্ছে হরর বা হচ্ছে লিমিট শব্দটি ব্যবহার করতেন। তিনি যুক্তি বাক্যের যে উদ্দেশ্য বা বিধেয় পদ, এই দুইকে তিনি লিমিট বা হরর নামে অভিহিত করতেন। তারপরে যার বাংলা পরিষেবা, এই যে গ্রিক ওয়ার্ডটার বাংলা পরিভাষা হচ্ছে পদ আর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। এই যে ওয়ার্ডটার টার্ম, এটা মূলত হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড থেকে আসছে, যেটা হচ্ছে টার্মিনাস। এবং এই যে ওয়ার্ডটা, ল্যাটিন ওয়ার্ডটা টার্মিনাস, এটার সর্বপ্রথম ব্যবহার করবেন রোমান দার্শনিক বিথিয়াস মূলত এই ওয়ার্ডটা সর্বপ্রথম ব্যবহার করেন। হ্যাঁ, তো এই যে হচ্ছে আমরা জানলাম যে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় যেটা, সেটাই মূলত হচ্ছে পদ বা টার্ম। একে হচ্ছে অ্যারিস্টটল নাম দেন হচ্ছে হরর বা লিমিট, বাংলা পদ, ইংরেজি প্রতিশব্দ টার্ম। আবার এই যে টার্মটা মূলত ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, যেটা প্রথম ইউজ করে দার্শনিক হচ্ছে বিথিয়াস। ঠিক আছে, যেহেতু তাহলে হচ্ছে আমরা নেক্সট যে স্লাইডে গুলো দেখতে পাবো, যুক্তি বাক্য মেইনলি গঠিত হয় 3টি অংশ নিয়ে। এর মধ্যে উদ্দেশ্য থাকে, এর মধ্যে বিধেয় থাকে, আর কি থাকবে, সংযোজক থাকবে। সংযোজকটা কি? সংযোজকটা মূলত যেটা উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। এই যে উদ্দেশ্য কি, এটা যদি যুক্তি বাক্য হয়, স্কুল শিক্ষক হন দায়িত্ববান আর কিছু সৈনিক নয় ভীরু, এই দুটিতে এই শিক্ষক আর হচ্ছে সৈনিক, এগুলো হচ্ছে উদ্দেশ্য। বিধেয় কি? আমরা জানি যে উদ্দেশ্য সম্পর্কে যাই বলা হয়, যেমন সকল ফুল হয় সুন্দর, কোনো মানুষ নয় দেবতা, এখানে সুন্দর আর যে দেবতা, এগুলো হচ্ছে বিধেয়। সংযোজক কি? সংযোজক হচ্ছে উদ্দেশ্য বিধেয়র মাঝে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করা হয় যে শব্দের সাহায্যে যে স্বীকৃতি বা হচ্ছে অস্বীকৃতি প্রকাশ করা হয় তাকেই বলা হয় সংযোজক। যেমন কি এখানে যে সংযোজক কি, এই যে হয় আর হচ্ছে নয়, এই দুটো হচ্ছে সংযোজক। যে কোনো মানুষ নয় দেবতা বা কোনো মানুষ হয় দেবতা, এই যে হচ্ছে যেগুলো আছে, যা মূলত উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে হচ্ছে স্বীকৃতির বা অস্বীকৃতির সম্পর্ক স্থাপন করে, সেগুলোই মূলত আমরা জানি যে সেগুলোকেই মূলত আমরা সংযোজক হিসেবে জানি। এখন সাধারণ যে বাক্য আমরা জানি, যে আমরা তো যে বাক্যগুলো ব্যবহার করি বা যে এখন যে বাক্যগুলো আমি বলছি এগুলো বাক্য, কিন্তু সবগুলো বাক্য কিন্তু আসলে যুক্তি বাক্য নয়। তাহলে সাধারণ বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে কিছু ডিফারেন্স আছে। এই
ডিফারেন্স গুলো আমাদেরকে জানতে হবে। বাক্যের একক হচ্ছে শব্দ, কিন্তু যুক্তি বাক্যের একক হচ্ছে কিন্তু পদ। বাক্যের একক তো শব্দ আমরা জানি, আর যুক্তি বাক্যের একক কিন্তু পদ। বাক্যের অংশ থাকে দুইটা, উদ্দেশ্য আর বিধেয়, কিন্তু যুক্তি বাক্যের অংশ থাকে কিন্তু চারটা। উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে, সংযোজক থাকে, আর হচ্ছে পরিমাণ। এটা একটা নতুন টার্ম, এটা সম্পর্কে আমরা একটু পরে আমাদের যে নেক্সট স্লাইড গুলো আছে সেখানে জানবো। পরিমাণ দ্বারা মূলত যুক্তি বাক্যটা বিস্তৃতিকে বোঝায়। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, তাহলে এই যে সকল মানুষ দ্বারা পুরো মানব জাতিকে বোঝাচ্ছে। আবার যদি বলি যে কিছু মানুষ হয় সৎ, এখানে আমি যখন বলতেছি কিছু মানুষ, সেখানে কিন্তু সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে না, অল্প কিছু মানুষকে বোঝাচ্ছে। এই দুই জায়গায় কিন্তু যুক্তি বাক্যের এই ডিফারেন্সটা দাঁড়ালো, এবং এই ডিফারেন্সটা মূলত হচ্ছে এই জায়গায় পরিমাণের। এটাও হচ্ছে যুক্তি বাক্যের একটা অংশ। এবং একটা সার্থক বাক্যের আমরা জানি গুণ থাকতে হয় হচ্ছে তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। কিন্তু একটি যুক্তি বাক্যের আবশ্যিক গুণ হচ্ছে সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা। তার মানে সাধারণ বাক্যের গুণ তো আমরা জানি, যে ব্যাকরণে আমরা এই গুণগুলো দেখেছি, যে একটা সার্থক বাক্যের গুণ থাকতে হয় আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। কিন্তু যুক্তি বাক্যের হচ্ছে যে গুণটা থাকতে হয়, সেটা হচ্ছে কি, যুক্তি বাক্যটাকে হয় সত্য হইতে হবে অথবা মিথ্যা হইতে হবে। এই সত্য বা মিথ্যা হওয়ার যে যোগ্যতা, এটা যুক্তি বাক্যের থাকতে হবে। তো এইটুকু ছিল। আর এখানে আরো কিছু হচ্ছে ডিফারেন্স আছে। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে এগুলো হচ্ছে রিডিং করে নিব। তারপরে যে আমাদের যে নেক্সট হচ্ছে স্লাইড আছে, নেক্সট স্লাইডে বাক্য মূলত হচ্ছে আমরা জানি 5 প্রকারের হয়। যেমন আমরা জানি আদেশমূলক, অনুরোধমূলক, বিবৃতিমূলক, প্রশ্নবোধক। এই ধরনের বাক্যগুলো হয়। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যই ব্যবহৃত হবে। কেবল বিবৃতিমূলক বাক্যই কেবল যুক্তি বাক্য বলে স্বীকৃত, মানে যেটাকে ইংরেজিতে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। শুধুমাত্র যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো, মানে যে সেন্টেন্স গুলো কোনো স্টেটমেন্ট দেয়, কোনো বক্তব্য পেশ করে, স্টেটমেন্ট দেয়, সেগুলোকেই মূলত আমরা যুক্তি বাক্যের মধ্যে ফেলতে পারবো। কোনো অনুরোধ সূচক বাক্য, উপদেশ সূচক বাক্য, বা প্রশ্নবোধক বাক্য, বা বিস্ময় সূচক বাক্য, সেই বাক্যগুলোকে আমরা যুক্তি বাক্যের মধ্যে আনতে পারবো না। মানে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সটাই হবে, সেখানে অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, হ্যাঁ, বা হচ্ছে যেটা বলে হচ্ছে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেগুলোকে কিন্তু আমরা যুক্তি বাক্যের মধ্যে আনতে পারবো না, যুক্তি বাক্য হিসেবে ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যই যুক্তি বাক্য হিসেবে ব্যবহৃত হবে। তাহলে হচ্ছে এই জাস্ট এই পরবর্তীতে আরো কিছু যুক্তি বাক্যের হচ্ছে বৈশিষ্ট্যগুলো আছে। হ্যাঁ, যেমন এখানে এই যে এই বিষয়টুকুই আমরা আবার বলা আছে, শুধুমাত্র বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সই যুক্তি বাক্য হতে পারে। প্রশ্নবোধক, অনুগমূলক, বিষয়সূচক বাক্য যুক্তি বাক্য নয়। ঠিক আছে, তাই বলা যায় সকল যুক্তি বাক্যই বাক্য, কিন্তু সকল বাক্য যুক্তি বাক্য নয়। এটুকু আমাদের মনে রাখতে হবে। নেক্সট স্লাইডে আমরা জানি যুক্তি বাক্যের হচ্ছে প্রকারভেদ। যুক্তি বাক্যকে নানাভাবে ভাগ করা যায়, বিভিন্ন দিক থেকে আমরা যুক্তি বাক্যকে হচ্ছে ভাগ করতে পারি। তো এখানে আমাদের যেগুলো হচ্ছে, আমরা যেহেতু মেইনলি আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবরোহ আর আরোহ যুক্তিবিদ্যা, ওই দুটোর আলোচনার জন্য যেই প্রকারভেদ গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা সেই প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করব। তো মূলত প্রথমে আমরা এটা পড়বো যে গুণ অনুসারে যুক্তিবাক্য মূলত 2 প্রকার। একটা হচ্ছে সদর্থক বা হ্যাবোধক, যেমন সকল কবি হয় ভাবুক। আর একটা হচ্ছে নঅর্থক যুক্তিবাক্য, যেমন হচ্ছে কি কোনো কাক নয় সাদা। আমরা জানি, একটু আগেও দেখিয়েছি যে একটা যুক্তিবাক্যের মধ্যে উদ্দেশ্য থাকে, তারপরে বিধেয় থাকে, এবং এই যে মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলছি সংযোজক। তো সংযোজক যখন হচ্ছে হ্যাবোধক হয় তখন সেটা হয়ে যায় সদর্থক, আবার এই সংযোজক যখন হচ্ছে না বোধক হয়ে যায় তখন এটা হয়ে যায় নঅর্থক। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে পরিমাণ অনুসারে যুক্তিবাক্য 2 প্রকার, যেটা আমরা এর আগে আলোচনা করলাম, যে সকল মানুষ হয় মরণশীল। এটাকে বলছে সার্বিক যুক্তিবাক্য। তাহলে কি, সার্বিক যুক্তিবাক্য তখনই বোঝাবে যখন একটা শ্রেণীর সমস্তটাকে বোঝাবে, সম্পূর্ণ অংশটাকে বোঝাবে। তো একটা শ্রেণীর যখন সম্পূর্ণ অংশটাকে বোঝাবে
তখন আমরা এটাকে বলবো সার্বিক। আবার যখন একটা শ্রেণীর আংশিক অংশকে বোঝাবে, যেমন এখানে বলছে কি কিছু মানুষ, মানে মানুষ শ্রেণীটার একটা অংশ বিশেষকে বোঝানো হয়েছে, তখন এটা বলবো একটা বিশেষ যুক্তি বাক্য, যে কিছু মানুষ হয় সৎ। তো পরিমাণ অনুসারে দুই প্রকার, সার্বিক আর হচ্ছে বিশেষ। এখন গুণ ও পরিমাণ একসাথে, আমরা করবো। এই গুণ ও পরিমাণ একসাথে করলে মূলত আমরা 4 প্রকারের যুক্তি বাক্য পাই, এবং এই 4টা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, 4টা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা একটু জেনে রাখবো। যে প্রথমটা হচ্ছে সার্বিক সদর্থক, মানে এটা তো একই সার্বিক হবে, তার উপর কি হবে, সদর্থক হবে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই সার্বিক যে সদর্থক একে বলবো এই যুক্তি বাক্য। ঠিক আছে, তারপরে সার্বিক নঅর্থক, মানে এটা সার্বিক হবে এবং হচ্ছে নঅর্থক হবে। যেমন কি কোনো কাক নয় সাদা। এখন এটা কিভাবে সার্বিক হয়, কোনো কাক নয়, এটা সার্বিক কিভাবে? এখন আমরা কি বলবো, সার্বিক মানে কি বোঝাবে, হয় একটা শ্রেণীর সম্পূর্ণ অংশটাকে বোঝাবে সার্বিক, অথবা কি একটা শ্রেণীকে যখন সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়, একটা শ্রেণীকে যখন সম্পূর্ণভাবে বহির্ভূত করা হয়, সেটাও তখন সার্বিক হয়ে যায়। কোনো কাক নয় সাদা মানে একটাও কাক নেই। এই যে কাক যে একটা শ্রেণীকে পুরোপুরি বাদ দেওয়া হলো, পুরোপুরি এটাকে অমিট করা হলো, পুরোপুরি বাদ দেওয়া হলো, এবং তাই এটাও হচ্ছে সার্বিক, এবং একই সাথে সেটা হচ্ছে নঅর্থক, কোনো কাক নয় সাদা। এবং সার্বিক নঅর্থক বাক্যকে ই যুক্তি বাক্য বলা হয়। তারপরে বিশেষ সদর্থক, মানে এটা একই তো বিশেষ হবে এবং কি হবে, সদর্থক হবে। এই যে বিশেষ সদর্থক যুক্তি বাক্যকে বলা হয় আই যুক্তি বাক্য। তারপরে বিশেষ নঅর্থক, মানে এটা বিশেষ হবে এবং হচ্ছে নাবোধক হবে। যেমন কিছু মানুষ বিশেষ নয় সৎ, এটা এই যে বিশেষ নঅর্থক যুক্তি বাক্য বলা হয় ও যুক্তি বাক্য। ঠিক আছে, তাই এই আই ও 4 প্রকারের যুক্তি বাক্য আমরা জানলাম। এরপরে হচ্ছে আরো আছে যে সম্বন্ধ অনুসারে মূলত যুক্তি বাক্য 2 প্রকার, এগুলো আমরা জাস্ট হচ্ছে রিডিং দিয়ে রাখবো। সম্বন্ধ অনুসারে মূলত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা সাপেক্ষ। নিরপেক্ষ যুক্তি বাক্যে কোনো শর্ত থাকবে না, এটাতে কোনো রকমের শর্ত থাকে না। আর যেটা সাপেক্ষ বা ডিপেন্ডেন্ট, আমরা নাম শুনেই বুঝতে পারতেছি এটা শর্তযুক্ত হয়। এই সাপেক্ষ যুক্তি বাক্যটা আবার হচ্ছে 2 প্রকারের, এটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা হচ্ছে বৈকল্পিক। প্রাকল্পিক যুক্তি বাক্য বা হাইপোথেটিক্যাল প্রপোজিশন বলে, এটাকে হাইপোথেটিক্যাল প্রপোজিশন বলে বা প্রাকল্পিক যুক্তি বাক্য। এতে থাকবে কি যদি তবে, যদি দেখি যে এইটুকু আছে, যদি তবে আছে কোন যুক্তি বাক্যে, তবে সেটা হচ্ছে প্রাকল্পিক। যেমন যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে, তাহলে যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজে, এটা একটা প্রাকল্পিক যুক্তি বাক্য। আবার একটা কি আছে বৈকল্পিক, মানে অল্টারনেটিভ বা ডিসজাংটিভ বলে, ডিসজাংটিভ বা অল্টারনেটিভ প্রপোজিশন। এটা মূলত কি, এটাতে একটা বিকল্প থাকবে এবং মানে হয় নয় বা অথবা কিংবা দ্বারা হচ্ছে যুক্ত থাকবে। যেমন কি লোকটি হয় বোকা নয় সৎ, তাহলে এই যে হয় নয় বা অথবা কিংবা দ্বারা যুক্ত থাকলেই ওটা একটা বৈকল্পিক যুক্তি বাক্য হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আলোচনা সেটা হচ্ছে মূলত ইনফারেন্স বা অনুমান। আসলে অনুমান মানেই আমি মূলত হচ্ছে যুক্তি বোঝাই, আসলে অনুমানকেই যুক্তি বলে। হ্যাঁ, তাই এটা নিয়ে আমরা হচ্ছে গুলিয়ে ফেলবো না, অনুমানটাই হচ্ছে যুক্তি। এখন অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনফারেন্স থেকে, এটা ল্যাটিন শব্দ হচ্ছে ইনফার থেকে। ঠিক আছে, আর ইনফার শব্দের অর্থ হলে ব্রিং ইন বা উপস্থাপন করা। ইনফার শব্দের অর্থ হচ্ছে ব্রিং ইন বা উপস্থাপন করা, কোনো বিষয়ের আলোকে কোনো বিষয় উপস্থাপন করা। মানে অনুমান ভাবে কিন্তু সাধারণ অর্থ মানেও, সাধারণ যে অর্থ মানে সাধারণ অর্থ যে আমরা জানি, এটাই কিন্তু আসলে অনুমান। সাধারণভাবে আমরা কি জানি, সাধারণভাবে জানি যে হচ্ছে কোনো বিষয় আমরা আসলে স্পষ্টভাবে জানি না, সেটাকে আমরা অনুমান করতেছি। মানে অনুমানের কিছু কিন্তু ভিত্তি থাকে, সেই ভিত্তিতে কি কোনো নোন থিংস বা নোন অবজেক্ট, জানা বিষয়, জানা বিষয়ের আলোকে অজানা বিষয় উপস্থাপন করা, জানা বিষয়ের আলোকে অজানা বিষয় উপস্থাপন করা। তার মানে একটা বিষয় যে আমরা সম্পূর্ণভাবে সেটা সম্পর্কে অবগত নই এমন না, ওই বিষয়টা সম্পর্কে আমার পূর্বের কিছু ধারণা আছে, সেই ধারণাগুলোর উপর ভিত্তি করে যখন আমি কি একটা অজানা বিষয় সম্পর্কে কোনো ধারণা প্রদান করি বা সিদ্ধান্ত দেই, সেটাই মূলত হচ্ছে অনুমান। তাহলে কোনো জানা বিষয়ের আলোকে একটা অজানা বিষয় উপস্থাপন করা, সেটাই মূলত হচ্ছে ইনফারেন্স
বা হচ্ছে অনুমান। এই যে এখানে বলা আছে কনক্লুশন রিচড অন দ্য বেসিস অফ এভিডেন্স। তাহলে জানা থেকে যে অজানা বিষয়ের উপরে মানে অজানা বিষয়ে উপনীত হওয়ার যে প্রক্রিয়া, এবং এটাকে একটা বলছে মানসিক প্রক্রিয়া। জানা বিষয় থেকে সত্য বলে গৃহীত আশ্রয় বাক্য থেকে যৌক্তিক সিদ্ধান্ত প্রতিপাদনের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে অনুমান। ঠিক আছে, এই অনুমান যেটা আছে, অনুমান প্রক্রিয়া, এটা মূলত একটা মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া। অনুমান আমরা জানলাম, অনুমান কি? হ্যাঁ, যুক্তিবিদ্যায় যে অনুমান হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অনুমান কি এটা আমরা জানলাম, অনুমানের সংজ্ঞায়িত করছে, এগুলো হচ্ছে আমরা জাস্ট হচ্ছে রিডিং দিয়ে নিব। যেমন এলএস হচ্ছে স্টেপিং কি বলছে? স্টেপিং বলছে অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যেখানে প্রদত্ত কোনো কিছু থেকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় কোনো কিছুতে বা উপাত্তে উপনীত হওয়া যায়। তো একই কথা, জানা বিষয় থেকে অজানায় আসলে উপনীত হওয়া, হ্যাঁ উপনীত হওয়া, সেটাই হচ্ছে অনুমান। পরবর্তী যে হচ্ছে আরো কিছু যেমন হচ্ছে আই এম কপি বলছে, কার্ল কোহেনও বলছে অনুমান পথটি এমন একটি প্রক্রিয়াকে, আচ্ছা এখানে বলছে যে অনুমান যে পথ, এটা হচ্ছে এমন কিছু প্রক্রিয়াকে হচ্ছে নির্দেশ করে ভিত্তি যেখানে এক বা একাধিক বচনের উপরে ভিত্তি করে একটি বচনে আসলে উপনীত হয়। তো মূলত যেই দার্শনিক যুক্তিবিদগণ নানাভাবে সংজ্ঞায়িত করলেও বিষয়টা মূলত একই, যে হচ্ছে কিছু জানা বিষয়ের উপরে ভিত্তি করে একটা অজানা বিষয়ে উপনীত হওয়া। একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হব যে সকল শিক্ষক হন সৎ মানুষ। এখানে যে বিষয়টা আছে সেটা বলতেছে সকল শিক্ষক হন সৎ মানুষ, সকল সৎ মানুষ হন দেশপ্রেমিক। তাহলে সকল শিক্ষক হন সৎ মানুষ, সকল সৎ মানুষ হন দেশপ্রেমিক, অতএব সকল শিক্ষক হন দেশপ্রেমিক। তাহলে উপরের যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স যেহেতু আমরা যদি সত্য বলে ধরে নিই, তার মানে এই দুটো সেন্টেন্স আমরা জানি, দুটো সম্পর্কে আমার জানা আছে, দুটো সম্পর্কে জ্ঞান আছে, এই দুইটার উপর ভিত্তি করে আমি ফাইনালি একটা কি হয়, একটা নতুন যৌক্তিক সিদ্ধান্তে উত্তরণ সম্পন্ন করি। এই যে অতএব সকল শিক্ষক হন দেশপ্রেমিক। তাহলে এইভাবেই এক বা একাধিক কোনো জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ে উপনীত হওয়াটাই হচ্ছে ইনফারেন্স বা অনুমান। এখানে আরো কিছু হচ্ছে উদাহরণের মাধ্যমে, এবং আরো কিছু হচ্ছে তোমার এখানে ব্যাখ্যার মাধ্যমে যে অনুমানের ধারণাটাকে স্পষ্ট করেছি আমরা, এগুলো হচ্ছে রিডিং দিয়ে নেবেন। আর হচ্ছে এই সংজ্ঞা, অনুমানের সংজ্ঞা প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা কিছু বৈশিষ্ট্য পাই, এগুলো একটু জাস্ট হচ্ছে আমরা এক লাইনে দেখে নিব। যে অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, এটা আমরা দেখলাম, এটা হচ্ছে রিডিং দিয়ে নেবেন। মানে হচ্ছে অনুমান মূলত আমাদের মস্তিষ্কের যে আমাদের চিন্তন প্রক্রিয়া, মস্তিষ্কের চিন্তন প্রক্রিয়া থেকেই মূলত হচ্ছে এই অনুমানটার উৎপত্তি হয়। না, এটাকে আমরা একটা মেন্টাল প্রসেস বা মানসিক ক্রিয়া হিসেবে আমরা আখ্যায়িত করতেছি। অনুমান হচ্ছে একটি অজানা থেকে নতুন তথ্য থাকে, অনুমানে একটা অজানা বা নতুন তথ্য থাকে। তার মানে কি, আমরা দেখলাম যে এক বা একাধিক যে বিষয়গুলো আমরা আগে থেকে জানি, সেখান থেকে একটা নতুন কি দেই, আমরা সিদ্ধান্ত দেই, যেখানে কিছু নতুন ইনফরমেশন আমরা পাই, ঠিক আছে, নতুন তথ্য পাই। এটাও একটা অনুমানের বৈশিষ্ট্য। তারপরে আবার একটা বৈশিষ্ট্য অনুমান হচ্ছে কি, জ্ঞাত তথ্য থেকে অজ্ঞাত তথ্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যে ইনফরমেশন গুলো থেকে আমি যে ইনফরমেশন গুলো আগে থেকে জানি, সেখান থেকে একটা অজ্ঞাত যে ইনফরমেশন বা অজানা যে একটা বিষয়ে আমরা যে উত্তরণ হই, অজানা বিষয়ে যে উত্তরণের প্রক্রিয়া, হ্যাঁ এটার মধ্যে একটা কি থাকতে হবে, একটা অনিবার্য সম্পর্ক থাকতে হবে। এমন না যে আমি যেগুলো জানি এখান থেকে আমি যে কোনো কিছুই অনুমান করতে পারি, এমন না। এমনকি আমি যেগুলো জানি সেখান থেকে যেই অজানা বিষয়টা অনুমান করব, সেই জানা আর অজানা বিষয়ের মধ্যে একটা অনিবার্য সম্পর্কও থাকতে হবে। এটাও একটা বৈশিষ্ট্য। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন, যে অনুমানের সিদ্ধান্তের সত্যতা বা মিথ্যাত্ব আশ্রয় বাক্যের উপরে নির্ভরশীল। এটা গুরুত্বপূর্ণ। অনুমানের সিদ্ধান্তের সত্যতা বা মিথ্যাত্ব আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। মানে আশ্রয় বাক্য যদি সত্য হয়, এক বা একাধিক আশ্রয় বাক্যগুলো যদি কি হয়, সত্য হয়, তাহলে অনুমানটিও সত্য হবে। আবার আশ্রয় বাক্যগুলো যদি মিথ্যা হয়, আশ্রয় বাক্যগুলো যদি মিথ্যা বা আংশিকভাবে মিথ্যা হলেও সিদ্ধান্তটা মিথ্যা হয়ে যাবে। তার মানে অনুমানের যে সত্যতা বা মিথ্যাত্ব, এটা আশ্রয় বাক্যের সত্যতা বা মিথ্যাত্বের উপরে নির্ভরশীল।
এটা। তারপরে হচ্ছে অনুমান প্রক্রিয়ায় আমাদেরকে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার অনুসরণ করতে হয়। এমন না যে আমরা যে কোনো ভাবেই যুক্তিবিদ্যায় অনুমান করতে পারি, অনুমানের জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট মেথড অনুসরণ করতে হয়। এমন যুক্তিবিদ হচ্ছে জনসন, একজন যুক্তিবিদ, তিনি তার হচ্ছে লজিক বইয়ে হচ্ছে অনুমানের ক্ষেত্রে দুইটি শর্তের কথা বলেছেন, একটা গঠনমূলক শর্ত আর একটা জ্ঞানমূলক শর্ত। এগুলো জাস্ট আমরা জেনে রাখবো। হ্যাঁ, এখন ফাইনালি আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, মূল বিষয়, মানে লজিক অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা অবরোহ অনুমান আর হচ্ছে আরোহ অনুমান। এখন আমরা অবরোহ আর হচ্ছে আরোহ অনুমান সম্পর্কে জানবো। প্রথমে আমরা অবরোহ অনুমান জানবো। ইংরেজি যে টার্ম ডিডাকটিভ ইনফারেন্স, এটাও জেনে রাখবো। যেমনটা আগেই বলেছি, ইংরেজি যে টার্মগুলো আছে আমরা টার্মগুলো জেনে রাখবো। অবরোহ অনুমানে কি হয়? অবরোহ অনুমানের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি আসবে সেটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই ব্যাপক হতে পারে না। আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই ব্যাপক হতে পারে না কোনটি? সিদ্ধান্ত। তার মানে আশ্রয় বাক্য হবে হচ্ছে ব্যাপক, আর আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা একটু কম ব্যাপক হবে, তুলনামূলক কম ব্যাপক। উদাহরণ দিলে আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। যেমন হচ্ছে আমরা যদি এটা উদাহরণ দিই, যেমন এই যুক্তিবাক্য যদি বলি যে সব মানুষ হয় বা সকল মানুষ হয় চতুর, সকল মানুষ হয় চতুর। হ্যাঁ, তার মানে এর মানে দেখেন যে সেখানে সকল মানুষকে বোঝাচ্ছে, সমগ্র মানব জাতিকে অন্তর্ভুক্ত করছে। এবং এটা যদি কি হয়, এখান থেকে তাহলে আমরা একটা কিসে আসতে পারি, এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে কি কিছু চতুর প্রাণী হয় মানুষ, তার মানে সব মানুষ হয় চতুর। তাহলে কিছু চতুর প্রাণী হয় মানুষ। মানুষ যেহেতু হচ্ছে প্রাণী, মানুষ এক প্রকার প্রাণী, হ্যাঁ, কারণ আর মানুষ বাদে পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, তার মধ্যে কিছু চতুর প্রাণী হয় মানুষ। তাহলে এই যে সব মানুষ হয় চতুর, এইখান থেকে এই আশ্রয় বাক্য থেকে আমরা এই যে সিদ্ধান্তে উপনীত হই। উপরিক্ত যুক্তিতে আশ্রয় বাক্যটি কিন্তু হচ্ছে সার্বিক, তার মানে এই আশ্রয় বাক্য এই হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এ থেকে এই যে একটা আমরা সিদ্ধান্ত পাই, এটা কিন্তু হচ্ছে আই যুক্তিবাক্য। আই হচ্ছে কিন্তু বিশেষ সদর্থক যুক্তিবাক্য। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে যে সিদ্ধান্তটি এই যে আই, এটা হচ্ছে আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক, কারণ আশ্রয় বাক্যটা হচ্ছে এই যুক্তিবাক্য আর এই যুক্তিবাক্যটা হচ্ছে সার্বিক সদর্থক, আর আইটা হচ্ছে বিশেষ সদর্থক। এই যুক্তিবাক্যটা হচ্ছে ব্যাপক, কিন্তু আই যুক্তিবাক্যটা হচ্ছে কি এই যুক্তিবাক্যের তুলনায় কম ব্যাপক। ঠিক আছে, তার মানে অবরোহের যে সংজ্ঞা আমরা জানলাম, যে অবরোহের যে সিদ্ধান্তটা হবে এটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই ব্যাপক হতে পারে না। নেক্সট যে স্লাইডে আমরা যাব, অবরোহের এখানে আরো একটি উদাহরণ দেওয়া আছে এবং সেই উদাহরণ দিয়ে হচ্ছে আমরা আবার ব্যাখ্যা করছি। এবং হচ্ছে এই যে একটা সম্পর্ক থাকবে যে আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটা হচ্ছে কি অনিবার্যভাবে, এখানে একাধিক আশ্রয় বাক্য আছে। এর আগের উদাহরণ আমরা দেখেছি একটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত, কিন্তু এখানে আশ্রয় বাক্য হচ্ছে দুইটা। এখানে আশ্রয় বাক্য হচ্ছে কিন্তু হচ্ছে দুইটা, আশ্রয় বাক্য দুইটা থেকে একটা ফাইনালি সিদ্ধান্ত আসছে। হ্যাঁ, এই ফাইনালি একটা সিদ্ধান্ত আসছে এবং এই যে সিদ্ধান্ত সেটা অনিবার্যভাবে আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অবরোহী অনুমানে আশ্রয় বাক্যগুলো সিদ্ধান্তের তুলনায় ব্যাপক হবে, বেশি ব্যাপক। সিদ্ধান্ত হবে কম ব্যাপক। অবরোহ শেষ। এখন অবরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি, যে এর কি সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয় না, আর সার্বিক থেকে আমরা হচ্ছে বিশেষে উপনীত হই না। আশ্রয় বাক্যগুলো থাকে হচ্ছে সার্বিক, আর সার্বিক আশ্রয় বাক্যগুলো থেকে আমরা একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হই। ঠিক আছে, আশ্রয় বাক্য যদি সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হয় না, তার মানে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে অবরোহ অনুমানে। আবার কি আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত সত্য হয় না, মানে সিদ্ধান্ত মিথ্যা হবে। মানে আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হবে এবং এদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকবে। এবং এই অনিবার্য সম্পর্কটা থাকার কারণেই কিন্তু এই যে উপরের গুলো হয়, যে আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত সত্য হয়, আশ্রয় বাক্যগুলো যদি মিথ্যা হয় সিদ্ধান্ত মিথ্যা হয়। এবং এটা মূলত হয়
এই অনিবার্য সম্পর্কের কারণেই এবার আরোহ অনুমানে আমরা আসি। আরোহ যে এটা একটা ইন্ডাকটিভ ইনফারেন্স। ইন্ডাকশন শব্দটা মূলত হচ্ছে ল্যাটিন শব্দ, হচ্ছে অ্যাপাকক থেকে এসেছে। হ্যাঁ, এবং এখানে কি আরোহ অনুমানের যে সংজ্ঞা, যে এখানে কি একটা যে আরোহ অনুমানে মূলত কি হয়, বিশেষ বিশেষ হচ্ছে দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটা সার্বিক সংশ্লেষক বাক্য উপস্থাপন করি। মানসিক প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। তাহলে এখানে আরেকটা টার্ম দেখতেছি আমরা, সংশ্লেষক বাক্য। এখন সংশ্লেষক বাক্যটা কি? সংশ্লেষক বাক্য হচ্ছে সেই বাক্যগুলো যেখানে একটা কি থাকবে, সেখানে একটা নতুন ইনফরমেশন থাকবে। সংশ্লেষক বাক্যে একটা নতুন একটা ইনফরমেশন থাকবে। হ্যাঁ, মানে আশ্রয় বাক্যে যে ইনফরমেশনটা নেই, কিন্তু সিদ্ধান্তে একটা নতুন আমরা ইনফরমেশন পাবো। হ্যাঁ, এই জন্য এই বাক্যটাকে আমরা সংশ্লেষক বাক্য বলবো। তাহলে আরোহের সংজ্ঞা কি? বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর হচ্ছে ভিত্তি করে একটা আমরা সার্বিক সংশ্লেষক বাক্য পাবো সিদ্ধান্ত হিসেবে, যে হচ্ছে মানসিক প্রক্রিয়া, এটাই মূলত হচ্ছে আরোহ বলে, এটাকে আরোহ বলে। এই যে এখানে আরো স্পষ্ট করা হচ্ছে কি বিশেষ বিশেষ বাক্য থেকে একটা সার্বিক বাক্যের প্রক্রিয়াকে আরোহ বলে। অবরোহের ক্ষেত্রে আমরা যা দেখলাম, আরোহে এসে তার সম্পূর্ণ বিপরীত বিষয় আমরা পাচ্ছি। অবরোহে আমরা দেখেছি যে কি সার্বিক বা আশ্রয় বাক্য থেকে একটা বিশেষ সিদ্ধান্ত পাই, কিন্তু আরোহের ক্ষেত্রে আমরা দেখব যে বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে গমন করব। তাহলে এখানে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা হচ্ছে আরো ক্লিয়ার হবে। তার আগে আরেকটা বিষয় যেটা আমাদের জানা দরকার, এই যে বিশেষ থেকে যে সার্বিকে গমন, বিশেষ থেকে যে সার্বিকে গমন করতেছি, এই যে অতিক্রম করতেছি, মাঝখানের একটা গ্যাপ যে অতিক্রম করতেছি, এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ লিপ বা আরোহমূলক হচ্ছে লম্ফ। এটা আরেকটু ক্লিয়ার হবো, ক্লিয়ার এখান থেকে হবো। যেমন এখানে একটা উদাহরণ দেখি, যে সক্রেটিস হয় মরণশীল, প্লেটো হয় মরণশীল, অ্যারিস্টটল হয় মরণশীল। এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগুলোকে আমরা মরণশীল বলতেছি, কারণ আমরা দেখে আসতেছি যে হচ্ছে আমাদের আশেপাশের মানুষগুলো একজন একজন করে মারা যাচ্ছে। এই যে একটা আমাদের যে বাস্তবিক হচ্ছে অভিজ্ঞতা, এবং এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, ব্যক্তি একজন একজন করে মারা যাচ্ছে, আমরা সেগুলো আমাদের অভিজ্ঞতায় হচ্ছে আসতেছে, এবং এই অভিজ্ঞতা থেকে আমরা ফাইনালি একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। এই যে বিশেষ বিশেষ যে আশ্রয় বাক্য, এই যে বিশেষ বিশেষ যে আশ্রয় বাক্যগুলো আছে, এই বিশেষ আশ্রয় বাক্যগুলো থেকে একটা কি সার্বিক যে সিদ্ধান্তে আমরা কি উপনীত হয়েছি, এটাকেই বলা হচ্ছে আরোহ অনুমান। এই যে দেখেন যে একটা একটা যে বিশেষ বিশেষ হচ্ছে দৃষ্টান্ত থেকে হুট করে একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া। আমি কিন্তু পৃথিবীর সব মানুষকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমার কিন্তু অভিজ্ঞতায় যে এটা ধরা পড়েনি যে সব মানুষকে আমি দেখেছি যে সব মানুষই মারা যাচ্ছে, এমনটা না। আমি বিশেষ বিশেষ হচ্ছে মানুষকে দেখেছি যে যারা মারা যাচ্ছে, সেখান থেকে আমি একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হইলাম যে সকল মানুষ মারা গেছে। এই যে একটা লাভ দেওয়া, এই যে একটা গ্যাপ অতিক্রম করা, এটাকেই মূলত বলা হচ্ছে যে ইন্ডাকটিভ লিপ বা আরোহমূলক হচ্ছে লম্ফ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা আরোহমূলক অনুমান, এটার আবার ভিত্তি হচ্ছে দুইটি। আরোহের যে অনুমান, আরোহ অনুমানের হচ্ছে ভিত্তি বা নীতি হচ্ছে কয়টা? এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, আর একটা হচ্ছে কার্যকারণ নীতি। একটা প্রকৃতির একরূপতা নীতি, আর একটা হচ্ছে কার্যকারণ নীতি। আচ্ছা, এখন এই দুইটা কি জিনিস? এই দুটো আমাদেরকে জানতে হবে স্পষ্ট ধারণা রাখার জন্য। প্রকৃতির যে একরূপতা নীতি, এটার মানে হচ্ছে যে প্রকৃতিতে এমন কিছু নিয়মগুলো আছে যেগুলোর কখনোই কোনো পরিবর্তন হয় না। এই যে যেমন যে একরূপতা নীতি একটু আগে আমরা দেখতে পেলাম যে মানুষ হচ্ছে মরণশীল, বা সকল জীবই হচ্ছে মরণশীল, যার জীবন আছে তার মৃত্যু আছে। এইটা হচ্ছে একটা একরূপতা নীতি, যে নীতির আসলে কোনো পরিবর্তন হয় না। সময়ের প্রেক্ষাপটে, কালের বিবর্তনে অনেক কিছুর পরিবর্তন হলেও যে নীতিগুলোর আসলে কোনো পরিবর্তন হয় না, প্রকৃতিতে সেগুলো একই রূপ হচ্ছে থেকে যায়, একইভাবে থেকে যায়, সেগুলোকে বলা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি। আরেকটা কি নীতি? আরেকটা নীতি হচ্ছে কার্যকারণ নীতি। এটা কি নীতি? এটা নাম শুনে বুঝতে পারতেছি, প্রত্যেকটা কার্যের পেছনে একটা কারণ থাকবে, কারণ ব্যতীত কোনো কার্য থাকবে না। এটাই হচ্ছে কার্যকারণ নীতি। এমনকি এমনও অনেক
এমনও অনেক কিছু বিষয় থাকবে, এমনও অনেক কার্য থাকবে যার পেছনে একটি কারণ নয় একাধিক কারণও থাকতে পারে, সেটাকে বলে আবার বহু কারণবাদ। সেই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ না। তো আপাতত আমরা অনুমানের যে দুইটা নীতি, আরোহ অনুমানের নীতি দুইটা নীতির উপর ভিত্তি করেই মূলত আরোহ অনুমান গঠিত হয়। একটা যে প্রকৃতির একরূপতা নীতি, আর একটা কার্যকারণ নীতি। সরি, তাহলে আরোহ অনুমানও আমরা মোটামুটি স্পষ্ট হলাম। আরোহ অনুমানের পরে এখানে এখানে বিষয়টা আরো এখানে ব্যক্ত করা হয়েছে যে মূলত যে এখানে বাস্তবে কিছু মানুষের মরণশীলতার অভিজ্ঞতা থেকে সকল মানুষের মরণশীলতার কথা বলা হয়েছে। একটা সার্বিক একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। সত্য প্রতিষ্ঠার জন্য অনুমান বা যুক্তির সাহায্য নিতে হয়। হ্যাঁ, সত্যকে প্রতিষ্ঠার জন্য অনুমান বা যুক্তির সাহায্য নিতে হয়। এই যে সত্য আবার মূলত দুই প্রকার, একটা আকারগত সত্য বা রূপগত সত্যতা, আর একটা বস্তুগত সত্যতা। আরোহের মূল কাজটা মূলত এই যে বস্তুগত যে সত্যতা, একে অর্জন করা আর কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। আরোহের মূল উদ্দেশ্য কি, আরোহের মূল কাজ কি? আরোহের মূল কাজ বস্তুগত সত্যতা প্রকাশ করা। দেখেন, যখন আমরা অবরোহ যুক্তি পড়েছি বা অবরোহ অনুমান পড়েছি, তখন সেখানে যে মূলত অবরোহ অনুমানের দ্বারা আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হইতো। মূলত যে অবরোহ অনুমানে আমরা দেখতাম যে অনুমানের আকারটা ঠিক আছে কিনা, অনুমানের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। আকার যদি ঠিক থাকতো তাহলে সেটাকে আমরা একটা বৈধ যুক্তি বলতাম। কিন্তু আরোহের ক্ষেত্রে আকার নয়, আরোহের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা কি, বস্তুগত সত্যতা বা বৈজ্ঞানিক সত্যতা, মানে আসলেই সেটা সত্য কিনা, বাস্তবিক অর্থেই সেটা সত্য কিনা, ঠিক আছে সেটা। এবং কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা, মানে প্রত্যেকটা কাজের পেছনেই কারণ থাকবে। কার্যকারণ নীতির এটাই মূল বক্তব্য। এখন আরোহ অনুমানের কিছু আমরা বৈশিষ্ট্য দেখব। আমাদের যে নেক্সট যে স্লাইডে গেলে এখানে বৈশিষ্ট্য পাবো যে আরোহ অনুমানে কি, আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে কিন্তু নিঃসৃত হয় না। আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত আসে সেটা কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না, যেমনটা আমরা অবরোহতে দেখেছিলাম। অবরোহ অনুমানে কি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে কি সিদ্ধান্ত নিঃসৃত হয়, কিন্তু আরোহে কিন্তু অনিবার্যভাবে হয় না। কারণ কি, আরোহ অনুমানে যে সিদ্ধান্তে আমরা একটা নতুন তথ্য প্রকাশ করে, সিদ্ধান্তে কিন্তু একটা নতুন তথ্য প্রকাশ করে। কারণ কেউ যে দেখলাম যে রহিম মরণশীল, করিম মরণশীল, এরপরে আমরা বলে দিলাম সকল মানুষের মরণশীল। এই যে দেখো সকল মানুষ মরণশীল, এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ইনফরমেশন। আশ্রয় বাক্য কিন্তু এই আশ্রয় বাক্যের মধ্যে এই ইনফরমেশন নাই। কারণ আশ্রয় বাক্যে আমরা বলতেছি যে রহিম মরণশীল বা করিম মরণশীল বা এনি ইন্ডিভিজুয়াল, যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির মরণশীলতার কথা বলতেছি। কিন্তু সিদ্ধান্তে যখন আমরা গেলাম তখন আমরা সার্বিকভাবে বললাম যে সকল মানুষ মরণশীল। তাহলে এখানে আমরা একটা কি দিচ্ছি, নতুন তথ্য দিচ্ছি। তাই আরোহের ক্ষেত্রে তাই, এই জন্য আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। তারপরে এটা এই একই জিনিসই প্রায় যে কি আরোহ অনুমানের যে সিদ্ধান্ত, এটা নিশ্চিতভাবে কোনো সত্য প্রমাণ করে না। সিদ্ধান্তে যে তথ্য প্রকাশ করে তা পরবর্তী সময় অভিজ্ঞতার আলোকে ভ্রান্ত প্রমাণিত হতে পারে, আবার নাও হতে পারে। হবেই এমন কোনো শর্ত নেই, এমন কোনো শর্ত নেই আরোহের ক্ষেত্রে। কারণ আমরা এটা বলতেই পারি যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল। হ্যাঁ, এইটা আমরা আগে থেকেই ধরে নিচ্ছি যে অদূর ভবিষ্যতেও যে মানুষগুলো জন্মাবে এদের মৃত্যু হবে। এটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই। মূলত এটা আমরা আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই সেটাকে মূলত আমরা সত্য বলে ধরে নিচ্ছি যে এমনটা হবে, কিন্তু এমনটা নাও হতে পারে। ঠিক আছে, আবার এটা আরেকটা উদাহরণের মাধ্যমে সহজভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন কি সূর্য কি হয়, পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতির একরূপতা নীতি, এটাই ঘটতেছে, এটার কোনো ব্যত্যয় হচ্ছে না। কিন্তু দেখা গেছে এটা যে আগামীতে এমন ভাবে হতেই থাকবে, এটার মধ্যে যে কোনো পরিবর্তন আসবে না, এমনটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না। তো এটাই বলা হচ্ছে। আর একটু আগেও যে বৈশিষ্ট্যটা বলেছিলাম যে আরোহ অনুমানে মূলত কি
তার ফ্যাক্টের উপরে, বস্তুগত সত্যতার দিকে হচ্ছে লক্ষ্য রাখা হয়, আকারগত সত্যতার দিকে নয়। এটা। তারপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, ওই যে আরোহ অনুমানের কি সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক হয় না, আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক হয় না। যেমনটা এটা হচ্ছে অবরোহের উল্টো। অবরোহের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আশ্রয় বাক্যটাই ব্যাপক, সিদ্ধান্ত কম ব্যাপক। কিন্তু আরোহের ক্ষেত্রে কি হয়, আরোহের ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলোই হচ্ছে অল্প বিস্তৃত, মানে কম ব্যাপক, কিন্তু যে সিদ্ধান্তটা আমরা পাই এটাই বেশি ব্যাপক। হ্যাঁ, এবং আরোহ অনুমানে কি করা যায়, আশ্রয় বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়, আশ্রয় বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়, যেটা কিন্তু অবরোহে অনুমানে যাইতো না, অবরোহ অনুমানে যায় না। কারণ কি দেখছি আমরা, অবরোহ অনুমানে আমরা দেখেছি আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে, আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হবে। কিন্তু আরোহ অনুমানে কিন্তু এমন কোনো অনিবার্য সম্পর্ক নেই। এই কারণে আশ্রয় বাক্যকে আমরা স্বীকার করলেও বা সত্য হলেও সিদ্ধান্তটি সত্য নাও হতে পারে। ঠিক আছে, ষষ্ঠত এটা ওই একই কথাই। ঠিক আছে, তারপরে সপ্তমত ঠিক আছে, এগুলো হচ্ছে রিডিং দিয়ে নিব, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, আমরা নেক্সট আলোচনায় যাব। আরোহ আর অবরোহ অনুমানের মধ্যে কিছু সাদৃশ্যের জায়গা আছে। এরা হচ্ছে উভয় প্রকার অনুমানই হচ্ছে কি জানা বিষয় থেকে অজানা বিষয় উত্তরণের চেষ্টা, এটা হবেই। কারণ হচ্ছে আরোহ এক প্রকার অনুমান, অবরোহ এক প্রকার অনুমান। আর অনুমান মানেই আমরা জানি কি জানা বিষয় থেকে অজানাই হচ্ছে জানা, এবং উভয় হচ্ছে মানসিক প্রক্রিয়া, কারণ উভয় হচ্ছে অনুমান। ঠিক আছে, আর উভয় হচ্ছে মেথড অনুসরণ করে, যথাযথ পদ্ধতি অনুসরণ করে কি সত্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। উভয়েরই হচ্ছে লক্ষ্য কি যথাযথ প্রক্রিয়া বা মেথড অনুসরণ করে একটা সত্য সিদ্ধান্ত হচ্ছে প্রতিষ্ঠা করা। এই হচ্ছে আবরোহ অনুমানের মধ্যে মিল। এদের মধ্যে কিছু অমিল আছে, ডিফারেন্স আছে। হ্যাঁ, এই ডিফারেন্স গুলো আমাদেরকে জানতে, এবং ডিফারেন্স গুলো ইতিমধ্যে আমরা বুঝে গেছি আমাদের এর আগের আলোচনায়। মূলত হচ্ছে সেগুলো এই যে এদের মধ্যে যে ডিফারেন্স গুলো, এগুলো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আপনারা এই বিষয়গুলো আরেকবার হচ্ছে জাস্ট হচ্ছে রিডিং দিয়ে নেবেন, যে হচ্ছে অবরোহ অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়, কিন্তু আরোহের ক্ষেত্রে আমরা এরকম কোনো অনিবার্য সম্পর্ক পাই না। তারপরে হচ্ছে এখানে আমরা জানি যে হচ্ছে অবরোহতে কোনো হচ্ছে কি সিদ্ধান্তে আশ্রয় বাক্যের হচ্ছে অতিরিক্ত কিছু বলা হয় না, মানে কি সিদ্ধান্তে নতুন কোনো ইনফরমেশন দেওয়া হয় না অবরোহ অনুমানের ক্ষেত্রে। কিন্তু আরোহের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম কি, যে আশ্রয় বাক্যে সিদ্ধান্তে কি পাই আমরা, কি নতুন কিছু বলা হয়, সিদ্ধান্তে যে আমরা কিছু নতুন কিছু ইনফরমেশন পাই আরোহের ক্ষেত্রে। এটা একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স আমরা ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, অবরোহ অনুমানের কি সিদ্ধান্ত কোনো আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকত হতে পারে না। অবরোহ অনুমানে আশ্রয় বাক্যটাই ব্যাপক, আর হচ্ছে সিদ্ধান্তটা হচ্ছে কম ব্যাপক। কিন্তু আরোহের ক্ষেত্রে এটার উল্টো চিত্র। আরোহের যে সিদ্ধান্ত পাবো এটাই হচ্ছে কি অধিক ব্যাপক। ঠিক আছে, আশ্রয় বাক্যের তুলনায়। এইভাবে কিছু হচ্ছে ডিফারেন্স গুলো আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব। আরো কিছু হচ্ছে ডিফারেন্স গুলো আছে যেগুলো ইতিমধ্যেই আমাদের হচ্ছে আলোচনা হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, যে হচ্ছে অবরোহ অনুমানের যে সিদ্ধান্ত হবে এটা বিশেষ বাক্য হতে পারে। অবরোহ অনুমানের যে সিদ্ধান্ত এটা কি হতে পারে, এটা বিশেষ হতে পারে। কারণ কি অবরোহ অনুমানের যে সিদ্ধান্ত এটা হচ্ছে আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, তাই এটা বিশেষ হতেই পারে। কিন্তু আরোহ অনুমানের যে সিদ্ধান্ত এটা বিশেষ বাক্য হতে পারে না, এটা সব সময়ই সার্বিক হবে। ঠিক আছে, এটা সব সময়ই সার্বিক হবে, এটা মনে রাখবো। তারপরে এটা আমরা অলরেডি হচ্ছে করেছি, এটা অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে রিডিং দিয়ে নিবেন। ঠিক আছে, যেমন বলেছে যে অবরোহ অনুমানে আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্যতা হচ্ছে পরীক্ষা করে না, অবরোহ অনুমানে শুধু আকারগত সত্যতাই দেখা হয়। তাই অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো কি হইতে পারে, মিথ্যা হতে পারে। হ্যাঁ, কিন্তু আরোহ অনুমানের কি আশ্রয় বাক্যগুলো হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো নেওয়া হয়। আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা করে নেওয়া হয় বলে এগুলো আশ্রয় বাক্য কখনো মিথ্যা হতে পারে না। ঠিক আছে, আরোহ অনুমানের যে হচ্ছে আশ্রয় বাক্যগুলো আমরা কি পাই, বাস্তবিক
আমাদের অভিজ্ঞতার বিভিন্ন বাস্তবিক অভিজ্ঞতা থেকে পরীক্ষা নিরীক্ষার দ্বারা সেই দৃষ্টান্তগুলো আমরা কি করি, সংগ্রহ করি এবং তার ভিত্তিতেই একটা কি সার্বিক সিদ্ধান্তে উপনীত হই আরোহের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলো মিথ্যা হতে পারে না। নেক্সট আমরা যে আছে এই যে অবরোহের ক্ষেত্রে আমরা কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখি, মানে স্ট্রাকচারটা যদি ঠিক হয় যুক্তিবাক্য তাহলে সেটা বৈধ। কিন্তু আরোহের ক্ষেত্রে আমরা কি অনুমানের হচ্ছে দৃষ্টান্তগুলোর কি কি সেগুলো আসলেই কি আসলেই বৈধ কিনা, আসলে ঘটতেছে কিনা, আসলে সেগুলো বাস্তব কিনা, এটা হচ্ছে আরোহের ক্ষেত্রে আমরা খেয়াল করি। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে ডিফারেন্স। এখানে আরো কিছু হচ্ছে ডিফারেন্স গুলো হয়, এগুলো তেমন হচ্ছে যেমন অবরোহ অনুমানের কি সিদ্ধান্ত সর্বদাই হচ্ছে নিশ্চিত হয়, কারণ হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হয়। কিন্তু আরোহ অনুমানের যে সিদ্ধান্ত সেটা কি হয়, সম্ভাব্য, মানে সেটা সত্য হতেও পারে আবার নাও পারে, মিথ্যা হতে পারে আবার নাও পারে। ঠিক আছে, অবরোহের যে যুক্তিটা সেটা হবে কি বৈধ, না হয় হচ্ছে অবৈধ হবে। এখানে কোনো মাত্রা নেই যে অল্প বৈধ হচ্ছে আংশিক বৈধ, এই টাইপের কিছু নেই। অবরোহ অনুমান হয় বৈধ হবে অথবা অবৈধ হবে। কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে কি দেখা যায়, সম্ভাব্যতা দেখা যায়, এটা কখনো কম আবার কখনো বেশি। সরি, তাহলে হচ্ছে আরোহের ক্ষেত্রে আমরা কি পাই, আরোহের ক্ষেত্রে যে সিদ্ধান্ত পাবো সেটা কি হবে, সম্ভাব্য হবে, মানে সেটা অনেক সময় দেখা গেছে আংশিক সত্য বা আংশিক মিথ্যা, এইরকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অবরোহের ক্ষেত্রে কিন্তু কি বলছি, যে হয় সেটা বৈধ হবে, হয় বৈধ হবে, না হয় অবৈধ হবে। ঠিক আছে, এগুলো অলরেডি হয়ে গেছে, এগুলো এর আগের যে ডিফারেন্স আলোচনা করছি এর মধ্যেই ছিল। হ্যাঁ, ঠিক আছে, যেমন হচ্ছে এগুলো আমরা আরেকবার রিডিং দিলেই হচ্ছে হয়ে যাবে, এগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। নেক্সটে আমরা যাব, এখন এগুলোর হচ্ছে আমরা প্রকারভেদ গুলো দেখব এবং এগুলো জাস্ট হচ্ছে আমরা জেনে রাখবো, মূল বিষয়টা জেনে রাখবো যে অবরোহ অনুমান মূলত দুই প্রকার, একটা হচ্ছে অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমান আর মাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমানে একটা মাত্র আশ্রয় বাক্য থাকবে, অমাধ্যম অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে, সেখান থেকে সিদ্ধান্ত হবে। যেমন কি সক্রেটিস হলেন প্লেটোর শিক্ষক, এটা হচ্ছে আশ্রয় বাক্য। আর এখান থেকে আমি কি আসলাম, তাহলে কি বলতে পারি যে প্লেটো হলেন কি সক্রেটিসের ছাত্র, এটাই হচ্ছে সিদ্ধান্ত। তার মানে একটা আশ্রয় বাক্য থেকে যখন আসবে সিদ্ধান্ত সেটা হয়ে যাবে অমাধ্যম অনুমান। আবার যখন কি থাকবে দুই বা এর চেয়ে বেশি আশ্রয় বাক্য থাকবে তখন সেটা হয়ে যাবে মাধ্যম অবরোহ অনুমান। যেমন কি সব মানুষ হয় মরণশীল, সব শিক্ষক হয় মানুষ, অতএব সব শিক্ষক হয় মরণশীল। তাহলে এই যে একটা আশ্রয় বাক্য, এই যে একটা আশ্রয় বাক্য, হ্যাঁ এই যে আশ্রয় বাক্যগুলো থেকে একটা কি আসবে, সিদ্ধান্ত আসবে, একটা সিদ্ধান্ত যে সব শিক্ষক হয় মরণশীল। তাহলে যেখানে কি একের অধিক আশ্রয় বাক্য থাকবে সেটা হবে মাধ্যম অবরোহ অনুমান। এবার আরোহের প্রকারভেদে আসি, আরোহের প্রকারভেদে কি কি আছে, যুক্তিবিদ মিল প্রথমে আরোহকে মূলত হচ্ছে কি দুই ভাগে তিনি ভাগ করেছেন প্রথমত। ঠিক আছে, এবং এই যে যুক্তিবিদ মিল যে হচ্ছে শ্রেণী বিভাগটা দেখাইছেন সেটাই সর্বজনগ্রাহ্য রূপ লাভ করেছে। যুক্তিবিদ মিল প্রথমে আরোহকে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে কি প্রকৃত আরোহ বা কি বলছে প্রপার ইন্ডাকশন, যথার্থ আরোহ। আরেকটা আরোহকে বলতেছে মিল অপ্রকৃত আরোহ, অযথার্থ আরোহ বা ইমপ্রপার ইন্ডাকশন বলতেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানি যে এটা কি বলছে, প্রকৃত আরোহটা কি, প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ বলতেছে সেই আরোহ কি যেখানে কি থাকবে, আরোহমূলক হচ্ছে লম্ফ থাকবে। এর আগে কিন্তু আমরা আরোহমূলক হচ্ছে লম্ফ করেছি, ওই যে অল্প কিছু বিষয় থেকে যে একটা সার্বিক বিষয় যে হচ্ছে লাভ দেওয়া, যে বিষয়টা আমরা দেখলাম যে হচ্ছে রহিম মরণশীল, করিম মরণশীল, এখান থেকে আমি একদম বলে দিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। এই যে কি যে বিষয়গুলো জানি থেকে মানে যে বিষয়গুলো আমরা জানি সেগুলো থেকে অজানা বিষয় যে একটা লাভ দেওয়া, এটাই মূলত হচ্ছে আরোহমূলক হচ্ছে লম্ফ। যে আরোহের মধ্যে আরোহমূলক হচ্ছে লম্ফ থাকবে সেটাকেই বলা হবে প্রকৃত আরোহ। এটুকু জানলেই আমাদের জন্য হবে। এই যে হচ্ছে
প্রকৃত আরোহ এটাকে আবার তিনি ভাগ করেছেন 3 ভাগে। আমরা জাস্ট হচ্ছে ভাগটা জেনে রাখবো, একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, আর একটা কি সাদৃশ্যানুমান বা হচ্ছে উপনামান, যেটা ইংরেজিতে অ্যানালজি বলে। জাস্ট আমরা হচ্ছে ভাগগুলো জেনে রাখবো। আপনারা যদি আরো বিস্তারিত পড়তে কেউ আগ্রহী হন তাহলে উচ্চ মাধ্যমিকের যুক্তিবিদ্যার প্রথম পত্র বই থেকে হচ্ছে জেনে নিতে পারবেন। তারপরে আছে সাদৃশ্যানুমান বা হচ্ছে উপনামান বা অ্যানালজি বলতেছি। তাহলে যেসব যার মধ্যে এই যে আরোহমূলক হচ্ছে লম্ফটা নেই, অনের যে যাত্রাটা নেই, এটাকেই বলবো হচ্ছে অপ্রকৃত আরোহ বা অযথার্থ অনুমান। তাহলে অপ্রকৃত আরোহ হচ্ছে এটাকে হচ্ছে তিনি 3 ভাগে ভাগ করছে, যে ভাগগুলো কি পূর্ণাঙ্গ আরোহ, তারপরে যুক্তিসাম্যমূলক, আর হচ্ছে ঘটনা সংযোজক। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো জাস্ট আমরা জানার ক্ষেত্রে এগুলো জেনে রাখলাম। আর এগুলো সম্পর্কে যদি আরো আপনারা বিস্তারিত জাস্ট ধারণা রাখতে চান তাহলে আপনারা উচ্চ মাধ্যমিকের হচ্ছে বইটি দেখতে পারেন। আমাদের এই যে লেকচার 1-এ বা ক্লাস 1-এ মূলত আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে অ্যাপিস্টেমোলজি অংশ। সেটা মূলত হচ্ছে, যেহেতু আমাদের এই যে লেকচার 1টা বেশ হচ্ছে দীর্ঘ হয়ে গেছে, আমাদের অনেক বিস্তৃত আলোচনা হয়েছে, তাই আমরা এই অংশটাকে আমরা আমাদের যে সেকেন্ড ক্লাস আছে, দ্বিতীয় ক্লাস, এর সঙ্গে হচ্ছে যুক্ত করেছি। তো আজকের যে আলোচনার এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ।